গল্প কৃষ্ণ মেঘের প্রেম। লেখায় ঈশানুর ইনায়াত। এই মেয়েকে বিয়ে করলি কি ভেবে রৌদ্র? একেবারে ঈষৎ কালো। তোর মা বুঝি আক্কেল জ্ঞান হারিয়েছে যে তোর মতো পারফেক্ট ছেলের জন্য এমন বউ খুঁজে এনেছে? আমার মেয়েটা কি এর থেকে বেশি কালো ছিল? এর থেকে তো আমার মেয়েই বেশি সুন্দরী ছিল। ওকে কেন রিজেক্ট করেছিলি বল দেখি? বেশি বুঝলে যায় হয় বাপু। এরকম নানা কথাই শুনতে হচ্ছে রৌদ্রকে। আজকে তার বিয়ে হয়েছে। যে মেয়েটির সাথে বিয়ে হয়েছে সে একটু শ্যামলা বর্ণের। তবে এটাকে ঈষৎ কালো বর্ণ বলে রটিয়ে দিয়েছেন বিয়ে বাড়ির সমালোচনা পার্টির অধিনায়করা। সেখানে রৌদ্রর ছোট ফুপু আছেন। এসব কথা রৌদ্র মোটেও ভালো লাগছে না। সে তাদের ছাদে যায় একান্ত সময় কাটাতে। ছাদের সিঁড়ি বেয়ে ওঠার সময় ভাবছিল বিয়ের আগের মুহূর্ত যখন তার মা মেয়ে দেখতে গিয়েছিল তখন ও বলেছিল তার মাকে, মা তোমার পছন্দ করা মেয়েই আমার পছন্দ। আমি জানি তুমি আমার জন্য ভুল কাউকে বাঁচবে না, তবে এটাই কি তার ভুল ছিল? এসব ভেবেই পরক্ষণে নিজেই নিজেকে বকে কিসব ভাবছে সে। অন্যদের মতো সেও এসব ভাবছে। গায়ের রং আর রূপ কখনোই ভালো মানুষকে চিহ্নিত করার পন্থা হতে পারে। মানুষের মনের সৌন্দর্য বেশি প্রাধান্যযোগ্য রৌদ্রর কাছে। এসব নেগেটিভ মন্তব্য শুনতে শুনতে নিজের নেগেটিভ হয়ে যাচ্ছে ভাবল রৌদ্র। ছাদে গিয়ে মুক্ত শ্বাস ফেলে এসব নেগেটিভিটিকে ঝেড়ে ফেলে আসবে বলে মনে মনে ঠিক করল সে। ছাদে উঠতেই চোখে পড়ে ছাদে লাল শাড়ি পরে রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে মাথা উঁচিয়ে তাকিয়ে আছে লাবণী। মুখে মলিন ভাব, চোখে মুখে অজস্র মায়া ভরা। সবকিছুই মায়ে জড়ানো ওর। মুখে এক রাশ বিষণ্ণতা ছেয়ে আছে। ওর মুখ দেখে কারোর মনে হবার কথা নয় যে ওর বিয়ে হয়েছে কিছুক্ষণ আগেই, এবং ও নতুন কনে। আকাশে কৃষ্ণ মেঘেরা ভিড় করেছে। যে কোনো সময় তারা ভেঙে গুড়িয়ে ধরনীর মধ্যিখানে ঝাঁপিয়ে বর্ষণ করতে পারে। আর লাবণীর মনোকাশে আজ নিবিড় অন্ধকার ছেয়ে কৃষ্ণ মেঘেরা ওর মনেও ভিড় করেছে। চোখ দিয়ে বর্ষণ হতে পারে যে কোনো মুহূর্তে। তবে লাবণী নিজের চোখকে কড়াভাবে শাসন করে বলেছে তারা যেন কিছুতেই ওকে সবার সামনে লাঞ্ছিত না করে। তাদের বর্ষণে শহরে মানা। নিজের মনকে শক্ত করে দাঁড়িয়ে আছে লাবণী। রৌদ্র এগিয়ে যায়, লাবণীর পেছনে গিয়ে দাঁড়ায়। লাবণী তখনও বিষণ্ণ মনে চাঁদের আলোয় নিজের মন খারাপকে হারাতে ব্যস্ত। রৌদ্র লাবণীর কাঁধে ওর হাত রাখতেই লাবণী চমকে ওঠে। পেছনে ফিরে তাকিয়ে রৌদ্রকে দেখে মাথা নিচু করে দাঁড়ায়। রৌদ্রের মনে হলো, কই মেয়েটাকে যে সবাই অসুন্দর বলছে আমার কাছে তো একটুও তা লাগছে না। কি অমায়িক মুখখানা, মায় ভরা। চাঁদের আলোয় যেন দ্বিগুণ সৌন্দর্য ও নিষ্পাপভাব বেড়ে গিয়েছে। কিছু না ভেবেই রৌদ্র লাবণীর গালে হাত রাখল। রৌদ্রর হাতের ছোঁয়া পেয়ে সামান্য কেঁপে উঠল লাবণী। এর আগে কোনো পুরুষ ওকে ছোঁয়নি। রৌদ্রের ছোঁয়ায় কেমন ভালো লাগলো লাবণীর। এতক্ষণের মন খারাপ ভাবটা কোন ফাঁক দিয়ে পালিয়ে গেল বুঝতেই পারল না ও। রৌদ্র নিপলক তাকিয়েছিল ওর দিকে। কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থাকবার পর ফোনের কর্কশ রিংটোনটা বেজে বুঝিয়ে দিল এভাবে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। ঘরে ফিরতে হবে, সবাই অপেক্ষা করছে। রৌদ্র নিজের হাত লাবণীর গাল থেকে সরিয়ে নিল লাবণীরই। লাবণীর দৃষ্টি রৌদ্রের পায়ের জুতোর দিকে। একবারও রৌদ্রের দিকে তাকাল না। তাকানোর ইচ্ছে জাগলেও সেটাকে প্রত্যাখ্যান করল। না তাকানো ভালোই হয়েছে অবশ্য, না হলে ওর দিকে রৌদ্রকে এভাবে নিষ্পলক তাকিয়ে দেখতে দেখে লজ্জায় মাটির ভিতরেই ঢুকে যেত। গাল ছোঁয়াতেই যা লজ্জা পেয়েছে। রৌদ্রের মেজো খালা ফোন করেছেন। রৌদ্র রিসিভ করল। ওপর পাশ থেকে মেজো খালার কণ্ঠস্বরে ভেসে এলো এক ঝুড়ি বকুনি। কেন এই সময় সে বাসা থেকে হারিয়ে গেল? কই গেল? কখন ফিরবে এই সেই? রৌদ্র নির্মল কণ্ঠে বলল, আমি আসছি। ছাদে থাকবার কথা আর উল্লেখ করল না, যেহেতু মেজো খালা তেমন করে জানতে চাননি। রৌদ্র এক খোলা আকাশের দিকে তাকাল।
তা দেখে লাবণী ও আকাশের দিকে তাকাল। এতক্ষণ যে রৌদ্র ফোনে কথা বলছিল সেই সময় লাবণীর সূক্ষ্ম দৃষ্টিপাত ওর দিকেই ছিল। মুগ্ধ হয়ে একটু তাকিয়েছিল। ফোন রেখে দেওয়ায় অন্যদিকে তাকানোর প্রস্তুতি নিবে তখন রৌদ্রকে আকাশের দিকে তাকাতে দেখে সেও তাকালো। এত ভিড়ে কি করে সবার সামনে দিয়ে দুজন একসাথে ঘরে প্রবেশ করবে এটা নিয়ে চিন্তা করছিল লাবণী। তাই রৌদ্র বলল আগে লাবণীকে যেতে, তার কিছুক্ষণ পর না হয় সে বাসার ভেতরে প্রবেশ করবে। তাই করল। লাবণী ভেতরে প্রবেশ করবার আগে রৌদ্র খুবই সযত্নে লাবণীর শাড়ির আঁচলটা ওর মাথায় দিয়ে দেয়। বড় আঁচলের ঘোমটায় লাবণী দিকে যায়। গোলগাল মুখখানা একটুখানি উকি দিয়ে বের হয়ে রয়। একদম নতুন বউ লাগছে। অবশ্য লাবণী তো নতুন বউই, থেকে তো নতুন বউ লাগারই কথা। রৌদ্রের এই কাজটায় লাবণীর মনে কতটা ভালো লাগা কাজ করেছে সেটা হয়তো বা রৌদ্র কল্পনা করেনি, আর ওর কল্পনায় আসেনি। লাবণী খুবই সাবধানে বাসায় প্রবেশ করে। ওইখানে পরিচিত তেমন কেউই না থাকায় আরামসে ও ভেতরে চলে গিয়ে দোতলায় ওর শাশুড়ির দেখিয়ে দেওয়ার রুমটায় চলে যায়। তবে ওকে দোতলায় উঠবার সময় সিঁড়িতে একটা ছেলে দেখে ফেলে। লাবণী সেই দিকে খেয়াল করেনি বলা চলে। ও মাথা নিচু করে উপরে উঠে গিয়েছে। তবে ছেলেটা ওকে দেখেছে। ওর মুখশ্রী দেখে সে থমকে গিয়েছে এবং সেইখানেই থেমে গিয়েছে। পা একটু নড়া বন্ধ হয়ে গিয়েছে। সেই চিরচেনা মুখশ্রী আবারও চক্ষুচর হতেই যেন হৃদ নামক বস্তুটি ক্ষণিকের জন্য ধক করে উঠল। আবারও দেখা সেই সমীকরণের অতীতের সাথে। লাবণী ভেতর যাওয়ার গুনে গুনে 10 মিনিট পর বাসায় প্রবেশ করে রৌদ্র। ডাইনিং গিয়ে মেহমানদের সাথে হালকা পাতলা আলাপ হলো। সাধারণত সবাই অভিনন্দন জানাচ্ছে। তবে সেখানে বসে থাকা তার ছোট ফুপু মুখ কালো করে আছেন। ওনার আফসোসের শেষ নেই রৌদ্রের বিয়ে নিয়ে। সেটাকে পাত্তা না দিয়ে রৌদ্র অন্যকে চলে যায়। এসব নেগেটিভ মানুষের আশেপাশে থাকলেও নেগেটিভিটি এসে পড়ে। নেগেটিভিটি ছোঁয়াচে রোগেরই মতন। বাসা ভর্তি প্রায় মানুষ। ছেলের বিয়েতে অনুষ্ঠান অত বড় করে করেননি। তবে বাসায় ভালোই মানুষ এসেছে। বাসার বাইরে আউটডোর অ্যাক্টিভিটি রৌদ্রের পছন্দ বলে বেশ বাড়তি জায়গা আছে, বাগান আছে। সেখানে স্টেজ হয়েছিল। ছোট অল্প আয়োজনে সব অনুষ্ঠানই হয়েছে। পরবর্তীতে মেয়ে ও বর দেশে ফিরলে আবারও সবাইকে ডেকে বড়সড় অনুষ্ঠান করবার ইচ্ছে আছে রূপালী বেগমের। রূপালী বেগম সব মেহমানদের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিজের চোখে দেখে তারপর নিশ্চিত হয়ে লাবণীকে খুঁজতে লাগলেন। ভাবতে লাগলেন, মেয়েটাকে কতক্ষণ ধরে দেখছেন না। মেয়েটাকে তো খাওয়ানোও হয়নি। আর মেয়েটা যা নিশ্চয়ই মুখ ফুটে কাউকে বলেনি খিদে পেয়ে থাকলেও। তিনি দীর্ঘশ্বাস ফেলে লাবণীকে খুঁজতে থাকে। লাবণীকে তো রুশমীর রুমে বসতে বলেছিল, এত ভিড়ে মেয়েটার অস্বস্তি হবে বলে। তবে এটা ভাবেনি নিজে একা একা মেয়েটা বিরক্ত ও বোধ করতে পারে। রুশমি থাকলে মেয়েটার ভালো লাগতো, দুজন ননদ ভাবি মিলে গল্প করতে পারত বেশ। একবার ভাবলেন। রুমের দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে যা দেখলেন তাতে ভীষণ অবাক হলেন তিনি। রূপালী বেগম দেখলেন লাবণী লাল শাড়ি পরে ওই ভারী গয়নাগাটি পরে ওই অবস্থায়ই ঘুমিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে, একদম বাচ্চা মেয়েদের মতন। মুখে সে কি নিষ্পাপ ভাব। ওকে দেখে রুশমীর কথা মনে পড়ে গেল। রুশমিও একেবারে এভাবেই ঘুমাতো। মেয়েটার কথা মনে পড়ে গেল। আহারে, মেয়েটা না খেয়েই ঘুমিয়ে পড়ল। কেমন মা আমি। মেয়েটা খেয়েছে নাকি খায়নি খেয়াল করা উচিত ছিল আমার। জোরালো শ্বাস ফেলে ম্লান হেসে এগিয়ে গিয়ে লাবণীর মাথায় হাত রাখে। লাবণী চোখ পিটপিট করে তাকায়। কিছুক্ষণ সময় নিয়ে চারপাশে চোখ বুলিয়ে নেয়। মনে পড়ে যায় সে এই মুহূর্তে তার শ্বশুর বাড়ি আছে। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে দেখে উনি ওর দিকেই তাকিয়ে আছে। ও তাড়াহুড়ো করে উঠে বসে এবং জিহ্বা কামড়ে বলে, সরি মা, আমার খেয়াল ছিল না। একটু টায়ার্ড থাকায় চোখ লেগে গিয়েছিল, সরি। আপনি বোধহয় অনেক ডেকেছেন তাই না?
আরে না না, তুই সরি বলছিস কেন? আমি বরং তোকে সরি বলছি। মেহমানদারি করতে করতে খেয়ালই ছিল না কত দেরি হয়ে গিয়েছে, তোর খোঁজ খবরও নেওয়া হয়নি। না খেয়েই তুই ঘুমিয়ে পড়েছিস। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। সত্যি বলতে লাবণীর অনেক খিদে পেয়েছে। তবে সেটা না বলে মিথ্যে বলল লাবণী। আরে না মা, আপনি চিন্তা করবেন না, পরে খাওয়া যাবে, আমার খিদে পায়নি। রূপালী বেগম তাও খুব সুন্দর করে লাবণীর মিথ্যে ধরে ফেললেন। বললেই হলো এতক্ষণে খিদে পায়নি। আমি খাবার আনছি, এর ওয়াশরুম ওখানটায় আছে, চাইলে ফ্রেশ হয়ে আয়। আর একটু পরের বাড়ি মনে করবি। এই বাড়িটা তোরই, আমার সন্তানের মতন। তুই বলছি বলে রাগ করিস না কিন্তু। আমি রুদ্রকেও তুই বলি। ও আমার ছেলে, তুই আমার মেয়ে। আচ্ছা, ওসব কথা পরে বলা যাবে, তুই বস, আমি খাবার আনছি। বলে কোনো সময় ব্যয় না করে কক্ষ থেকে বিদায় নেন। নিচে যান লাবণীর জন্য খাবার আনতে। দোতলার সিঁড়ি দিয়ে নিচে নামবার সময় নিচে সিঁড়ির কাছেই রৌদ্রকে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রৌদ্রকে ডাক দিলেন। রৌদ্র মায়ের দিকে ঘুরে তাকিয়ে মায়ের কাছে আসলো। লাবণী বেগম বললেন, তোর বউটা যে এতক্ষণ ধরে না খেয়ে আছে, খেয়াল আছে তোর? মেয়েটাকে যে রুসুমির রুমে বসতে বলেছিলাম, রুমে গিয়ে দেখি বেচারি টায়ার্ড হয়ে ওভাবে খাটের ওপর বাচ্চাদের মতন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমুচ্ছে। বিয়ে করেছিস, এখন তো দায়িত্ববান হতে হবে রুদ্র। যা, আমি খাবার আনছি, তোদের দুজনের জন্য দুজনকেই খাইয়ে দিব। চেঞ্জ করে আয়। তোর এই ভারী পাঞ্জাবি দেখে আমার অস্বস্তি হচ্ছে, যা একটা সুতি পাঞ্জাবি পরে ফ্রেশ হয়ে বস। রুসুমির রুমে যা। তোর রুমে যাবি না কিন্তু। কেন? আমার রুমে কেন যাব না? আমার রুমেই তো আমার কাপড় চোপড় সব। চেঞ্জ করবো কিভাবে রুমে না গেলে? না, তোর দু সেট পাঞ্জাবি আমি রুসুমির রুমে আগে থেকেই রাখিয়ে দিয়েছে। সেটা নিয়ে চিন্তা করতে হবে না। যা, গিয়ে চেঞ্জ করে নেয়। আচ্ছা। তবে রুমে তো লাবণী আছেন, হ্যাঁ না? হুম। তো লাবণী কি বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? যা, চেঞ্জ করে বসো, লাবণীর সাথে কথা বল, ফ্রি হ। রূপালী বেগম খাবার আনতে চলে গেলেন। রৌদ্রও অনেকটা আদেশ পালন স্বরূপ রুসুমির রুমে গেল। গিয়ে রুম ফাঁকা দেখে অনেক অবাক হলো। কারণ ওকে মা বলেছিল যে লাবণী আছে রুমে। রৌদ্র পরে ভেবে পেল যে লাবণী হয়তো ওয়াশরুমে। প্রথমে না খেয়াল করলেও এখন খেয়াল করল নল থেকে পানি পড়ার শব্দও আসছে। তার মানে লাবণী ওয়াশরুমেই আছে। আজব তো, সে লাবণীর জন্য এতটুকু সময় এতখানি ভেবে ফেলল। যেখানে সাধারণ কোনো বিষয় নিয়ে মাথা খুব কমই ঘামিয়ে থাকে রৌদ্র। আর কারোর প্রতি তার না থাকলে তো আর এভাবে তার জন্য বুক ভক করে ওঠে না। রৌদ্র ভাবল সে কি লাবণীর প্রেমে পড়েছে। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়ে মুখ থেকে চস্বরূপ শব্দ করল। ফোন হাতে নিয়ে নিজের বিয়ের কিছু ছবি দেখতে লাগল। রৌদ্রের ফ্রেন্ড তাসিফ তুলেছিল ছবিগুলো। লাবণী মাথা নিচু করে আছে, রৌদ্র ক্যামেরার দিকে তাকিয়ে। এরকম একটা ছবি। তারপর আরেকটাতে রৌদ্র অন্যদিকে ফিরে। লাবণী রৌদ্রের দিকে আর চোখে তাকিয়ে। রৌদ্র এই ছবি দেখে আরেকটা ছবি চলে যাচ্ছিল ধারাবাহিকভাবে। থেমে গিয়ে আবারও ওই ছবিটায় লক্ষ্য করল, তখনই খট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ এসে ধাক্কা খায় রৌদ্রের কর্ণকুহরে। চকিত তাকায় লাবণীর দিকে। লাবণীকে কি স্নিগ্ধ লাগছে। হালকা আকাশি রঙের শাড়িতে, গলায় একা পাতলা সোনার চেইনটিতে ছোট ডায়মন্ডের পাথর বসানো পেন্ডেন্ট চিকচিক করছে রুমের শুভ্র লাইটের রশি পড়ায়। চিবুক স্পর্শ করে টপ টপ করে স্বচ্ছ পানির বিন্দু গলায় টপকে পড়ছে। চোখের পাপড়িগুলোতে পানি জমে আছে। নাকের ডগায় সামান্য গোলাপি আভা ধারণ করেছে। হাতে মোবাইলটা থাকায় লুকিয়ে একটা ছবি তুলে নিল। লাবণী ওর দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই রৌদ্র মনে মনে ভাবল, এই রে, বুঝে ফেলল নাকি আমি যে চুরি করে ওর ছবি তুলেছি। আমি এক সেকেন্ড চুরি কিভাবে? বউ তো আমার। আমি ছবি তুলতেই পারি, 1000 বার লক্ষবার তুলতে পারি। হুদাই ভয় পাচ্ছিস তুই রৌদ্র?
তুই পুরুষ, এমন ছোট ছোট বিষয়ে ভয় পাওয়া তোকে মানায় না। লাবণী বলল, আপনি? আমি ভাবলাম মা এসেছেন। রৌদ্র নিশ্চিত হয়ে জোরালো শ্বাস ফেলে বলল, মা আসছে খাবার নিয়ে। আমাকে চেঞ্জ করে ফেলতে বলল। আমাকে আমার রুমে যেতে মানা করা হয়েছে, তাই এখানে আসতে বলেছে। আপনার ওয়াশরুম থেকে বের হবার অপেক্ষাই করছিলাম। লাবণী ছোট করে প্রত্যুত্তরে বলল, ও আচ্ছা। রৌদ্র ওর ফোনটা ড্রেসিং টেবিলের কাছে রেখে পাঞ্জাবি পায়জামা নিয়ে চলে গেল ওয়াশরুমে। ততক্ষণে রূপালী বেগম এসে পড়েছেন। উনিই দেখলেন লাবণীর হাতে মেহেদি গাঢ় লাল হয়ে ফুটে আছে। দু হাতে ভরাই তো মেহেদি। এখন এই মেহেদির হাত নিয়ে খাবে কি করে? তাই উনি নিজেই খাইয়ে দিতে লাগলেন। লাবণী নিজে খেতে পারবে বললেও রূপালী বেগমের জিদের কাছে হেরে গিয়ে বাধ্য হয়ে ও খুশি হয়ে ওনার হাতেই খেল। মায়ের অভাবটা বোধ হয় আজকে লাবণীর আর নেই। ছোটকাল থেকে মা বাবাকে ছাড়াই বড় হয়েছে। মা ওকে জন্ম দেওয়ার সময়ই মারা যান। আর লাবণী ছিল একমাত্র সন্তান ওর মা বাবার। মা মারা যাওয়ার পর থেকে বাবা সবকিছুর প্রতি কেমন উদাসীন হয়ে পড়েন। লাবণীর যখন 4 বছর তখন তিনি বিদেশে পাড়ি জমান। আর লাবণী ওর দাদি এর ডিভোর্সি ফুপুও তার এক মেয়ের সাথে বড় হতে থাকে। লাবণীর বাবার টাকার কোনো অভাব ছিল না। জীবনের প্রতি উদাস হলেও মেয়েকে ভীষণ ভালোবাসতেন। তবে দেশে থাকা অবস্থায় স্ত্রী এর মৃত্যুতে দেশের প্রতি বিরক্তি আসে। অন্যদিকে লাবণীর বাবার টাকা থাকায় সে মেয়ের জন্য টাকাও বিভিন্ন উপহার পাঠাচ্ছেন, আর লাবণীর ফুপুর ডিভোর্স হওয়ায় তার মেয়ে বাবার আদালত পায়নি, তা থেকে বঞ্চিত হয়েছে। আর চোখের সামনে লাবণীকে দেখে হিংসে হতো ওর ফুপুর। ছোট লাবণী তো আর বুঝতো না সে তার ফুপুকে ভীষণ ভালোবাসত। তবে বড় হওয়ার পর ধীরে ধীরে সে তার মুখোশধারী ফুপুর আসল রূপ দেখতে পায়। তখন লাবণীর বয়স 12 কি 13। এমন বয়সে সকলেই সাধারণত অনেক আবেগপ্রবণ হয়ে থাকে। লাবণী আবেগপ্রবণ হয়ে নিজেকে একলা করে দেয়, সবার থেকে দূরে সরে যায়। লাবণীর যখন বয়স 16, তখন এসএসসি পরীক্ষা শেষ হবে মাত্র। রেজাল্ট দিবে তার আরে 24-25 দিন বাকি। ততদিনে লাবণী অনেকটা শক্ত করে নেয় নিজেকে। ইতিমধ্যে সে ঠিক করে নেয় সে তার বাবার কাছে চলে যাবে। এখানে দাদি আদর করলেও ফুপুর হিংসাত্মক মনোভাবের কারণে তার তৈরি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় লাবণীকে। আর সাথে ওর ফুফাতো বন্ধু ছিলই উস্কানির জন্য। রেজাল্টে গোল্ডেন জিপিএ পায় লাবণী। লাবণীর বাবা আসে তার 2 দিন পর। তখন আবার লাবণী ফুপু এমন ভাব করত যেন লাবণীকে তিনি নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসেন। তবে লাবণী তো মনে মনে ঠিক করে রেখেছে এই যে সে আর থাকবে ওর ফুপুর সাথে। মানসিক শান্তি চাই ওর। একটু খোলামেলা পরিবেশ, শান্তিকর পরিবেশ, যেখানে প্রতিনিয়ত ওকে কারোর চক্ষুশূল হয়ে তার সাথে বসবাস করা যাবে। ও ওর বাবাকে বলে যেন সে তাকে সাথে করে নিয়ে যায় যেখানে ওর বাবা থাকে। উনি জিজ্ঞেস করেন লাবণীর কি এখানে কোনো অসুবিধা হচ্ছে। লাবণী এ ব্যাপারে কিছু না বলে সাফ সাফ জানিয়ে দেয় সে তার বাবাকে ছাড়া আর থাকতে পারবে না। এবং লাবণীর বাবারও ইচ্ছে ছিল তার মেয়ে তার সাথে নিয়ে যাবেন। এ ব্যাপারে বহুবার বলেছেন নিজের বোনকে আর মাকে। ওনার মা আপত্তি না করলে ওনার বোন অর্থাৎ লাবণীর ফুপু ভীষণ আপত্তি করে বলতেন লাবণী নাকি তাদেরকে ছাড়া একা একা বিদেশে থাকতে পারবে না, এখানেই সে ভালো আছে, থাকবে। লাবণী যেতে চায় না তার বাবার কাছে, ইত্যাদি ইত্যাদি। তাই লাবণীর মুখে নিজ থেকে ওনার সাথে যেতে যাওয়ার ইচ্ছে সম্পর্ক জেনে তিনি ভীষণ অবাক ও খুশি হন। তবে অবাক হওয়ার থেকে বেশি খুশিই হন, রাজি হয়ে যান। আর লাবণীর ফুপু তো লাবণীকে ওর বাবার সাথে ঠিকমতো কথা বলতে দিতেন না। যদি কখনো একটু বেশি কথা বলতো, মন খারাপের কথা ভুলে লাবণী তার বাবাকে বলে দিত, তখন লাবণীর ফুপু লাবণীকে একা ঘরে এনে ওর দাদি থেকে লুকিয়ে অনেক মারধর করতেন। লাবণী একবার ট্রমায় চলে গিয়েছিল এর জন্যে। লাবণীকে কখনো ওর বাবার সাথে একা কথা বলতে দেওয়া হতো না, ওর ফুপু সামনে বসে থাকতেন। ভিডিও কলে তেমন একটা কথা বলতে দেওয়া হতো না, ইত্যাদি। লাবণীর ফুপু যখন জানতে পারেন তার এতদিনের বন্দিখাঁচার পাখি চাকরানি চলে যাবে, তখন ভরকে যান। লাবণীর বাবাকে না উপায় মানাতে চেষ্টা করেন যেন লাবণীকে এখানেই রেখে যান। তবে তা আর হয় না।
লাবণীর এক কথা সে যাবেই যাবে। তবে লাবণী মনে মনে ঠিক করে রেখেছিল অন্য কিছুই। রৌদ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। তখন লাবণীর অর্ধেক খাওয়া শেষ। লাবণী বলে সে আর খাবে না। রূপালী বেগম তাও জোর করে আরো 2-3 লোকমা খাইয়ে দেন। সাথে রৌদ্রকেও খাইয়ে দিতে থাকেন। রূপালী বেগম লাবণীর মুখে খাবার তুলে দিচ্ছেন, এমন সময় রৌদ্র আরো চোখে লাবণীকে দেখার চেষ্টা চালায়। রৌদ্র লাবণী মুখোমুখি বসেছে। মাঝখানে রূপালী বেগম বসেছেন। লাবণীর দিকে আরো চোখে তাকাচ্ছে, আবার চোখ সরিয়ে নিচ্ছে, এমন করেই খাওয়ার সময়টা পার করেছে। আর মাঝখানে শুধু হা করে খাবার গিলেছে, এই কাজটুকুই করেছে। রৌদ্র ভেবেছে লাবণী বুঝতে পারেনি। তবে লাবণী খুব ভালো করেই বুঝতে পেরেছে রৌদ্র ওর দিকে তাকাচ্ছে আর চোখ ফেরাচ্ছে, এবং সেই জন্যই লজ্জার চোটে সে আর খেতে ইচ্ছুক না, সেটা মুখ ফুটে বলতে টুকু পারেনি। রূপালী বেগম দেখলেন খাবার শেষ হয়ে গিয়েছে। মুখে হাসির রেখা বিদ্যমান রেখে জিজ্ঞেস করলেন লাবণীকে, আর একটুখানি খাবার নিয়ে আসি, খাবি? লাবণী আটকে উঠে বলল, না না, আর না মা। লাবণীকে এমন ভয়ে উঠতে দেখে শব্দ করে হেসে ফেললেন রূপালী বেগম। আর রৌদ্র মুচকি হাসল। রৌদ্রের কাছে মনে হলে এই ভয় পাওয়া মুখটার যেন মায়ের টানে এক অজানা মোহে। রূপালী বেগম হেসে বললেন, ঠিক আছে, আর খেতে হবে না। রৌদ্র তোর জন্য আর একটু নিয়ে আসছে, বস। খাওয়া দাওয়া শেষে রৌদ্রের কাজিনরা মিলে লাবণীকে নিয়ে গেল রৌদ্রের রুমে। সেখানে বসিয়ে রুমের বাইরে গার্ড দিতে রুমের দরজার সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল তারা। লাবণী বসা থেকে উঠে দাঁড়ায়, চারপাশটা পর্যবেক্ষণ করে। নীল রঙের পর্দা লাগানো জানালায়, একপাশে একটা কাঠের দরজা। লাবণী উঠে গিয়ে পর্দা সরিয়ে জানালা সামান্য ফাঁক করে দিতেই ঠান্ডা হিমশীতল হাওয়া ওকে ছুঁয়ে দিয়ে চলে যায়। জানালা দিয়ে একটু উকি দিতেই বুঝতে পারে কাঠের দরজাটা বারান্দার দরজা। বারান্দায় গিয়ে দাঁড়ানোর প্রখর ইচ্ছে প্রকট হয় লাবণীর। তবে রৌদ্র এসে পড়লে ওকে ওরই বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখলে কি মনে করবে ভেবে লাবণী আর গেল না। জানালাটা আবারও লাগিয়ে দিয়ে পর্দাটা আগের মতন করে দিয়ে বিছানায় এসে বসে। রৌদ্র ওর রুমে ঢুকতে চাইলেই পর গার্জেনরা বাধা হয়ে দাঁড়ায়। আর্জি পেশ করে যে তাদের 10,000 টাকা না দিলে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। রৌদ্র কি সে চ্যালেঞ্জ নিতে ভীষণ পছন্দ করে, তাই সে বলল সে টাকা না দিয়েই ঢুকবে এবং তারা তাকে আটকাতেও পারবে না। রৌদ্র কিভাবে ঢুকবে সেটা ওর গার্জেনরা জিজ্ঞেস করলেই রৌদ্র বলল, সেটা তোদের কেন বলবো আমি? হু, তোরা কি আমাকে ঢুকতে দিবি? তা তো না, উল্টো বেয়াদবের মতন দাঁড়িয়ে বাধা দিচ্ছিস আমার রুমেই আমাকে ঢোকা থেকে। তাই তোদের মতন বেয়াদবকে আমি বলবো না আমার সিক্রেট। যা ফুট। বলে পাশ কাটিয়ে রৌদ্র রুসুমির রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর রুসুমির বারান্দা দিয়ে ওর বারান্দার দরজায় কড়া নাড়ল। নিকষ কৃষ্ণ আধারে আড়াল হয়ে যায় লাবণীর ফর্সা উজ্জ্বল মুখখানা। ভয় জড়সড় হয়ে দুহাতে নিজেকেই জড়িয়ে ধরে। বিছানা থেকে পা নামিয়ে ঠান্ডা ফ্লোরে রাখে। দ্বিতীয়বারের মতন ঠান্ডায় চমকিত হয়। ধীর পায়ে এগিয়ে যায় বারান্দার দরজার দিকে। মিহিয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করে, কে? কোনো উত্তর পেল না প্রথমবার। ভাবল ওর কি ভুল হয়েছে শুনতে। মনে ভুল ভেবে বারান্দার দরজার সামন থেকে চলেই আসছিল, অমনি দ্বিতীয়বার ঠক ঠক করে শব্দ এলো। বুক ধরফরিয়ে উঠল লাবণীর। এমন কৃষ্ণ আধার রাতে জোছনার আলোয় ঢাকা শহরে ভূতের আগমন হলো নাকি? ভাবনা উদয় হলো লাবণীর। শান্ত স্বরে রৌদ্র বলে, আমি রৌদ্র। দরজা খুলুন লাবণী। লাবণী মনে ভয় নিয়েই দরজা খুলল। রৌদ্রকে আবছা চাঁদের আলোয় দেখতে কি স্নিগ্ধ কি মায়াবী লাগছিল সেটা হয়তো লাবণীর ভাষায় প্রকাশ করতে গেলে শব্দভাণ্ডারে শব্দের অভাব বোধ হবে। রৌদ্র ঘরের ভেতরে প্রবেশ করল। বারান্দার দরজা আটকিয়ে দিতেই বাইরে থেকে আওয়াজ এলো। রৌদ্রের একজন কাজিন বলছে, ভাবি, ভাইয়া কি ভেতরে এসেছে? লাবণী কি উত্তর দিবে খুঁজে পেল না, তাই রৌদ্রের পানে তাকাল। রৌদ্র এটা দেখে বলল, যাও দরজা খুলো, কথা বলো। রৌদ্র নিজেই অবাক হয়ে গেল। ও লাবণীকে তুমি করে বলেছে, সে নিজেই খেয়াল করেনি। লাবণী ব্যাপার সামান্য অবাক হলেও তা প্রকাশ না করে দরজা খুলে দেয়।
দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে বিচ্ছু কাজিনের দল। আর রৌদ্রকে দেখে মুখা হয়ে যায়। ওদের মাথায় ব্যাপারটা ঢুকছেই না, কি করে রৌদ্র ঢুকলো রুমে? ওদের মধ্যে হাবিব রুমের সিলিং এর দিকে তাকাতে তাকাতে প্রশ্ন করল, কোন দিক দিয়ে ঢুকলি তুই ভাইয়া? রৌদ্র বাঁকা হেসে রহস্যজনক দৃষ্টিপাত করে। তা দেখে ওর এক কাজিন ফুয়াদ বলে, ভাবি তুমি বলো। ভাই তো বলবো না, মুখ বাঁকা করেই কুল পায় না। লাবণী হেসে বারান্দার দরজার দিকে ইশারা করে বলে, এইখান দিয়ে এসেছেন উনি। বারান্দার দরজা দিয়ে। কথাটা অর্ধেক শুনেই সামিয়া দৌড় লাগায় বারান্দার দিকে। বারান্দায় পৌঁছেও হতভম্ব হয়ে যায় আর একটা দরজা দেখতে পেয়ে। চেঁচিয়ে বাকিদেরও ডাকে। ওরাও অবাক হয়ে হায় হতাশা করছে। ওই দরজা দিয়ে ঢুকতেই রুশমির রুমে পৌঁছে যায়। কি যে কষ্ট তাদের মনে, আগে জানলে ওই ঘরের দরজা আর এই ঘরের দরজা ভাগাভাগি করে দখল করে রাখত। এই আকাশ সমান কষ্ট বুকে নিয়েই বিচ্ছু কাজিনের দলের প্রত্যেকটি সদস্য মুখ বেজার করে এক এক রকমের বাক্য বিনিময় করে কষ্ট প্রকাশ করা শুরু করে। ওদের আলাপ আলোচনা বাক্য বিনিময় সুদীর্ঘ হবে বলে টের পেতেই রৌদ্র ওদের চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে এইসব কথাবার্তা বলতে বলল। ওরা মুখটা ইঁদুরের বাচ্চার মতন ছোট করে চোখে কষ্ট প্রকাশ করার চেষ্টা করে দুঃখী দুঃখী ভাব এনে লাবণীর দিকে তাকালো। লাবণী যদি একটু রৌদ্রকে গেট ধরার টাকাটা দিতে বলে সেটা বোঝাতে। লাবণী নজরের অর্থ বুঝতে পেরে ইতস্তত বোধ করেই রৌদ্রকে মিহি কণ্ঠে বলে, ওনাদের টাকা দিয়ে দিন না। আকুতিই স্বরে। রৌদ্র অবশেষে বিচ্ছুদের দলের সাথে দেনা পাওনা শোধ করে বিদায় করল। ওরা বের হতেই দরজা আটকে দেয় রৌদ্র। তারপর লাবণীর দিকে শীতল দৃষ্টিতে তাকায়। লাবণী ভেতরে ভেতরে নানা ভাবনায় ব্যস্ত। রৌদ্র সামান্য আরও এগিয়ে আসলে লাবণী খেয়াল করে তাকায় ওর দিকে। রুমটা মোমবাতি দিয়ে সাজানো। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজানো পুরো বিছানা জুড়ে। বেলি ফুল টানানো মশারির মতন করে। সারা ঘর সুবাসে মম। রৌদ্রের শীতল দৃষ্টিটা কেমন যেন লাগলো লাবণীর কাছে। মনে একরাশ ভয় জড়ো হয়ে আছে। রৌদ্র ও কি অন্য সব বাংলা সিনেমার নায়কদের মতো ওর সাথে হিংস্র ব্যবহার করবে? এই ভাবনা এলো। তবে রৌদ্র ওর ধারণা ভুল প্রমাণ করে বলল, ঘুমিয়ে পড়ুন, রাত হয়েছে। লাবণীর বিছানায় গিয়ে এক পাশ চেপে রৌদ্রের জন্য প্রয়োজনীয় জায়গার চেয়ে অধিক জায়গা রেখে শুয়ে পড়ে। রৌদ্র শুয়ে পড়ে। লাবণী রৌদ্রের বিপরীত মুখ হয়ে শুয়েছে। ওয়ালের দিকে তাকিয়ে আছে। ওয়ালে একটি ছবি, ছবিটার আর্টিস্ট ছবিতে যে ফুলগুলো আর্ট করেছে তা অতিরিক্ত আকর্ষণীয়। নিশ্চয়ই আর্টিস্টের তুলিতে জাদু আছে, এইসব চিন্তা করছে লাবণী। আর রৌদ্র লাবণীর দিকে ফিরে শুয়ে আছে আর লাবণীর পিঠের দিকে তাকিয়ে আছে। লাবণীর ঘুম না পাচ্ছে না। যতই ঘুমকে কাছে টানার চেষ্টা করছে ততই ঘুম ওকে দূরে ছুঁড়ে ফেলছে। 100 হাত দূরে। লাবণী বিরক্ত হয়ে বসে পড়ে। রৌদ্রর দিকে তাকাতেই রৌদ্র অপ্রস্তুত হয়ে পড়ে। কারণ রৌদ্র জানতে না লাবণী যে জেগে। তাই ও চোখ ফেরায়নি লাবণীর থেকে। লাবণী রৌদ্র দিক থেকে দৃষ্টি সরিয়ে বারান্দার দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। বারান্দায় যাবার প্রচণ্ড ইচ্ছে হয় লাবণীর। বারান্দার দিকে উদ্যক্ত হয় লাবণী। লাবণী ফ্লোরে পা রাখতেই শীতল হাওয়া পা ছুঁয়ে যায়। রৌদ্র খানিকটা অবাক হয় লাবণী উঠে বসতে দেখে। ভাবে হয়তো বা ওয়াশরুমে যাচ্ছে। ওর ভাবনা ভুল করে লাবণী বারান্দার দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করতেই রৌদ্রের চোখে মিলিয়ে যায় লাবণী। লাবণীকে বারান্দায় প্রবেশ করতে দেখে রৌদ্র বেশ অবাক হয়ে উঠে বসে। রৌদ্র ও বারান্দায় গিয়ে লাবণীর পেছনে দাঁড়ায়। লাবণী আকাশের দিকে তাকিয়ে আছে। লাবণীর মতো আকাশের দিকে তাকাতেই রৌদ্র দেখতে পায় চাঁদের জোছনার আলোয় পুরো শহর দিকে আছে। লাবণীর মুখে এক ফালি জোছনা আছড় পড়ে আছে। রৌদ্র মুচকি হেসে জিজ্ঞেস করে, চাঁদ দেখতে ভালো লাগে আপনার? হুম, ভীষণ। মিহি কণ্ঠে উত্তর দিল। আচ্ছা, আপনি আজকে ছাদে গিয়েছিলেন কেন একা একা? সাধারণত তো নতুন বউরা এরকম ছাদে গিয়ে থাকে না বাড়ি ভর্তি মানুষের মাঝে। আমার মন খারাপ হলে আমি ছাদে যাই। মন খারাপ?
বেশ অবাক হয়ে, আপনার মন খারাপ হয়েছিল? কিন্তু কেন? কেউ কিছু বলেছে? রৌদ্রের কথা শুনে লাবণী হালকা হাসল। তবে সেই হাসির অর্থ খুঁজে পেল না রৌদ্র। আপনার কি মনে হয়? আমি জানি না আমাকে বিয়ে করা এই লোকে আপনাকে কত রকমের কথা শোনাচ্ছে। আপনার মায়ের পছন্দ প্রশ্ন তুলছে। ম্লান হাসল, থেমে আবারও বলল, তবে দিদা আর বাবার কথা মনে পড়ছিল, সেজন্য ও মনটা খারাপ ছিল। তোমার দিয়ে ফোন লাগিয়ে দিব? না মানে তুমি বললাম কিছু মনে করবেন না মানে। কথা এলোমেলো হয়ে যায়। লাবণী আবারও ম্লান হেসে বলে, তুমি ভালো, আপনি বললে নিজেকে বুড়ি বুড়ি মনে হয়। রৌদ্র হেসে ফেলল এমন উত্তর শুনে। তাহলে এখন থেকে তুমি করি বলবো তোমাকে। বললে না যে দিদাকে ফোন লাগিয়ে দিব নাকি? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছেন ওনারা। বাবাও বোধহয় জেগে নেই, বাবার ঘুমের সময় ঠিক নেই। ও এক সেকেন্ড আমার জন্য বোধহয় আপনার ঘুম ভেঙে গিয়েছে। না, আমারও ঘুম পাচ্ছিল না, জেগেই ছিলাম আমি। ও আর কিছু বলল না লাবণী, চুপ করে রইল। পরিবেশটা শান্ত, ঠান্ডা বৈরী হাওয়া গা ছুঁয়ে দিয়ে যাচ্ছে। পিনপতন নীরবতা। রৌদ্র লাবণীকে চুপচাপ ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কোথায় যেন চলে গেল। লাবণী কিছু অতিক্রম হতে খেয়াল করে রৌদ্র নেই। আর একটু খেয়াল করলে দেখল রুমও কোথাও নেই। কোথায় গেলেন উনি এত রাতে? লাবণী বলল। লাবণীর অতীত বাকি অংশ। লাবণী ওর সব কাপড় চোপড় গুছিয়ে নিয়ে রেডি হয়ে যায় বাসা ছেড়ে যাওয়ার জন্য। ওর বাবাকে জানায় ও বিদেশে না ঢাকায় হোস্টেলে থেকে পড়তে চায়। এখন কলেজ শেষ না করে কোথাও যেতে চায় না। ভর্তি হয় হলিক্রস স্কুলে। এই খবর সে ওর ফুপিকে আর দিদাকে জানাতে সম্পূর্ণ মানা করে দেয়। ওর বাবা প্রশ্ন করলে বলে ও পরে সাপড়াই দিবে ওনাদের। উনি রাজি হয়ে যান। ওর বাবা বিদেশে যাওয়ার দুদিন আগেই ঢাকায় গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে ঠিকঠাক করে ওকে হোস্টেলের রুম দেখিয়ে আনে। লাবণী ওর দাদি ফুপুর সাথে থাকতো সাভারে। লাবণী হোস্টেলে গিয়ে ওঠার পর ওর সমস্ত খরচ ওর বাবা ওর কাছেই পাঠাত। শান্তিতে বাঁচতে শুরু করে। তবে সেই খুশিও যেন বেশিদিন টিকল না। ওই দিন শান্ত থমথমে আকাশ। আকাশের অবস্থা বেশ খারাপ। ঝড় বৃষ্টি নামবে এমন পরিস্থিতি। তবে আকাশ যেন থেমে আছে। সুখ টিকল না লাবণীর জীবনে। একদিন ফোন ফেলে রেখেই ফুপুর বাসায় রওনা হয়, তখন ওর ফুপু জানে না যে লাবণী বাংলাদেশে আছে। বাসায় গিয়ে কলিং বেল বাজায়। গেট খুলে দেয় একজন মধ্যবয়স্ক মহিলা। এনাকে আগে কখনো লাবণী দেখেনি ওদের বাসায়। ভেতরে ঢুকার আগে মহিলা ওর পরিচয় জানতে চায়। লাবণী বলে, আমাকে ভেতরে ঢুকতে দিন, ঢুকলেই জানতে পারবেন আমি কে। লাবণীকে দেখে ভালো মানুষ করে ঢুকতে দিলেন। লাবণী ড্রয়িং রুমে একটা সাদা শার্ট ব্লু জিন্স পরে বসে থাকা ছেলেকে দেখলো। একে জীবনেও আগে দেখেছে বলে মনে পড়ল না ওর। আর নাই বাসায় আসা যাওয়া করেছে। লাবণী ভাবল হবে হয়তো কেউ, রুহা, ওর ফুফাতো বোন, এর কোনো ফ্রেন্ড কাজিন মেবি হয়তো। যাই হোক, ও ড্রয়িং রুম ক্রস করে ডাইনিংয়ে প্রবেশ করতেই রুহাকে দেখতে পেল। রুহার মুখ খাবার খাচ্ছিল। ও গিয়ে সবকিছু ভুলে রুহাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। রুহা কেঁপে উঠে ছিটকে দূরে সরে যায়। খেয়াল করে লাবণীকে দেখে কেঁপে ওঠে। মুখ পাংশুটে রং ধারণ করে। লাবণীকে এমন সময় একদমই প্রত্যাশা করেনি দেখেই বোঝা যাচ্ছে। লাবণী ভ্রু কুচুকে মুখ আলতো হাসি জড়িয়ে বলে, কি হলো? অমন দূরে সরি গেলি কেন? রুহা ওর চেয়ে 2 মাসের ছোট হওয়ায় আর একসাথে বড় হওয়ায় দুজন দুজনকে তুই তুই করে কথা বলে। ত ত তুই তুই এখন মানে কিভাবে? কখন এলি? এই তো এখন এলাম। রুহা বিরক্ত হয়ে বলল, কি সব বলছিস? এতদূর থেকে বিদেশ থেকে এসেছিস, এখন রওনা দিয়েছিস আর পৌঁছে গিয়েছিস নাকি? কয়টার ফ্লাইটে এসেছিস আর আসার প্ল্যান কবে করলি? 2 মাস আগেই তো গেলি। আমি তোকে সব বলছি পরে।
এখন দিদা কোথায় সেটা বল। নানু তো নানুর রুমে শুয়ে আছে বোধ হয়। আচ্ছা, তুই খাওয়া কমপ্লিট কর, আমি আসি। আচ্ছা যা। এমন চুপসে গেল রুহা, কিছু বলতে চেয়ে বলল না। লাবণী ওর দাদির রুমে গিয়ে দিদা বলে জড়িয়ে ধরল। ওর দাদি ওকে দেখে খুশি ও অবাক হয়ে খুশিতে জড়িয়ে ধরলেন। কিছু জিজ্ঞেস করার আগেই ওখানে হাজির হন ফুপু। উনি আকাশ সম বিস্ময় নিয়ে, তুই এখানে? লাবণী, ভাইয়াও এসেছে নাকি? মায়ের চিৎকার শুনে রুহা দৌড়ে রুমে আসে। সবাই তখন একই প্রশ্ন, লাবণী এখন এখানে কিভাবে? সব কিছু লাবণী বলে দিতেই ওর দাদি অনেক খুশি হন। রুহার প্রতিক্রিয়া বোঝার উপায় নেই। আর ফুপুর প্রতিক্রিয়া দেখে বোঝাই যাচ্ছিল উনি বেশি খুশি নন। উনি রাগ করে লাবণীর হাত চেপে ওকে রুম থেকে টেনে বের করে আনতেই যাচ্ছিলেন। লাবণী এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয়, চিৎকার করে বলে, হাত ছাড়ো আমার। ভেজা বেড়ালকে বাঘিনী হয়ে যেতে দেখে অবাক হন, অসন্তুষ্টিত হন। সেই দিন বেশ কিছুক্ষণ দিদার সাথে গল্পগুজব করে রুহার সাথে কথাবার্তা বলে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলে ওর দিদা আর রুহা মিলে জোর করে ওকে ওই রাতের জন্য রেখে দেয়। লাবণী হোস্টেলে ফিরে যাওয়ার পর লক্ষ্য করে কে যেন তাকে ফলো করে, এবং কিছুদিন পর তার উত্তরও পেয়ে যায়। তাকে ফলো করা ছেলেটি অন্য কেউ নয়, সেদিনের ওই ছেলেটি যে কিনা ড্রয়িং রুমে সোফায় বসেছিল, যাকে দেখেও চিনতে পারেনি। বুঝতে পারা সেই কথা ওর এক সিনিয়র আপুকে বলে। সিনিয়র আপু একদিন হাতে নাতে ছেলেটাকে হোস্টেলের হেডের কাছে ধরিয়ে দেয়। ওই ছেলেটি পরবর্তীতে একদিন খুবই খারাপভাবে লাবণীকে হ্যারাসমেন্ট করায় ওর সাঙ্গপাঙ্গদের দিয়ে, এবং তারপর থেকে লাবণী কলেজ আর হোস্টেলের বাইরে যাওয়া বন্ধ করে দেয়। প্রায় শুধু টাকা আনতে হলে ওর দুইটা বেস্ট ফ্রেন্ড আর দুইটা সিনিয়র আপুকে নিয়ে যেত। এরপর লাবণীর এই অবস্থা দেখে ওর দুই সিনিয়র আপু আর বেস্ট ফ্রেন্ডরা জিডি করার পরামর্শ দেয়। তাই করল লাবণী। জিডি করার পর যেন আরো পিছে পড়ে যায় ছেলেটা। এরপর এক রাতে সিনিয়র দুই আপু ও দুই বান্ধবীর কাছে আবারও এবারে জানি কান্নায় ভেঙে পড়ে লাবণী। ওরা ঠিক করল প্রমাণ জোগাড় করে ভালোভাবে ধরিয়ে দিতে হবে এই ছেলেকে। তাই করল। একদিন প্ল্যান মোতাবেক লাবণীকে ওই রাস্তায় পাঠালো। আধো আধো অন্ধকার ছেয়েছে তখন মাত্র। লাবণী কাঁধে ব্যাগ হাতে পার্স নিয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কিছু দূরেই দুই বান্ধবী আর দুই সিনিয়র আপু দাঁড়ানো। কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখা মিলল ওই ছেলের আর তার শয়তান সাঙ্গপাঙ্গদের। তারা আবারও লাবণী ডিস্টার্ব করা আর থ্রেট দিতে লাগল। সবই রেকর্ড হচ্ছিল ক্যামেরায়। সব প্রমাণ রেকর্ড হয়ে যেতেই ওরা লাবণীকে ফোন করল। ফোনের কেঁপে উঠতেই লাবণী নিজের বান্ধবীদের তাকালো, ওরা ওকে ইশারায় ডাকছে। লাবণী ওই দিন বাসায় ফিরে ওই সব প্রমাণ চারজনের মোবাইলে সেন্ড করে দেয়, যাতে একজনের মোবাইল থেকে প্রমাণ মুছে গেলেও যেন আরেকজনের মোবাইলে থেকে যায়। অতঃপর সেই প্রমাণ নিয়ে পরের দিন পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনের অফিসার একজন মেয়ে ছিলেন, এবং উনি খুব ভালো ও সৎ থাকায় দ্রুত পদক্ষেপ নেন। তার 1 মাস পর লাবণীর বিয়ে ঠিক হয় রৌদ্রের সাথে। বর্তমান। লাবণীর মুখে এক ফালি রোদ্দুর আছড়ে পড়ে আছে। মুখে উষ্ণতা অনুভব করতেই চোখ মেলে তাকালো লাবণী। অনুভব করল ঘাড় ছিঁড়ে যাচ্ছে। ও বেলকনিতেই রকিং চেয়ারে বাঁকা করে মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছিল রাত্রে। আর আশপাশ পর্যবেক্ষণ করে রৌদ্রকে ওর কোলে মাথা রেখে ঘুমাতে দেখতে পেল। আশ্চর্য বনে গেল লাবণী। এখন কিভাবে এখান থেকে উঠবে লাবণী এটা ভেবে পাচ্ছে না। লাবণী কিছুটা হেজিটেট ফিল করেই রৌদ্রকে ডাকে। রৌদ্র ওর পা আরো জড়িয়ে ধরল। এবার লাবণী কি করবে ভেবে না পেয়ে হাত দিয়ে রৌদ্রকে ধাক্কা দেয়।
কিছুটা নড়েচড়ে ওঠে রৌদ্র, তবে ওঠার নাম গন্ধ নেই রৌদ্রের। বিরক্ত হবে নাকি এভাবে বসে থেকে মুগ্ধ হয়ে মানুষটার ঘুমন্ত চেহারা দেখবে? ওফ, কি সব ভাবছি আমি মনে মনে আওড়ায় লাবণী। এতক্ষণ এভাবে রুমে বসে থাকা কেমন দেখায়? এমনিতেই কয়টা বাজে তা বোঝার কোনো উপায় নেই। মোবাইলটা যে কোথায় মনেও পড়ছে না। মনে পড়লেই বাকি। এখন এখান থেকে উঠতেই পারছি না, আর মোবাইলে চেক বাকি কিভাবে করতাম? লাবণী ভাবছে। বারবার চেষ্টায় যখন লাবণী ব্যর্থ তখন রৌদ্রের ঘুম ভাঙল। সে আড়মোড়া করে বসল। নিজেকে লাবণীর পায়ের সামনে দেখে গতরাতের কথা মনে পড়ে গেল রৌদ্রেরও। গতরাতে লাবণীকে ওভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কিচেনে চলে যায় কিছু হালকা পাতলা স্ন্যাক্স আর কফি আনতে। বিয়ের প্রথম রাতে বউকে নিজের হাতে বানানো কফি খাইয়ে মুহূর্তে তাকে স্মরণীয় মুহূর্তে হিসেবে স্মৃতি পাতায় তুলে রাখতে চায় রৌদ্র। কফি এর সাথে কিছু কাপ কেক যা বাসায় আগে থেকেই ছিল তা ট্রেতে করে সাজিয়ে নিয়ে আসে রৌদ্র। রুমে আসলে লাবণীকে খাটে পা ঝুলিয়ে বসে থাকতে দেখে। লাবণী রৌদ্রকে দেখে জিজ্ঞেস করতে নিবে যে রৌদ্র কোথায় গিয়েছিল, তখনই দেখে রৌদ্রর হাতে ট্রে এবং ট্রেতে দুটো কফির মগ আর কিছু কাপ কেক। লাবণী ভ্রু কুঁচকে তাকায় ট্রের ওদিকে। রৌদ্র মুচকি হেসে লাবণীকে বলে বারান্দায় গিয়ে দাঁড়াতে। লাবণী তাই করে। বারান্দায় একটা ছোট দুজনের বসার জায়গা আছে। সেখানে গিয়ে লাবণী বসলে লাবণীর হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে নিজের কফির মগ হাতে নিয়ে দাঁড়ায় রৌদ্র। রৌদ্র চুলে হাত বুলিয়ে বলে, আমি আমার খুব পছন্দ। আমি কফি বানাতে এক্সপার্ট নই, তবে আজকে হঠাৎ কফি বানাতে মন চাইল। খারাপ হলেও আজকের দিনটায় আমার মন রাখার জন্য একটু কষ্ট করে খেয়ে নিন। কফি আমারও খুব পছন্দ। কাপের দিক থেকে দৃষ্টি না সরিয়েই বলল লাবণী। এই ছোট ছোট রৌদ্রের ছোট ছোট ভালোবাসাগুলোই মনে গেঁথে রইল লাবণীর। টুকটাক গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। রৌদ্র উঠে দাঁড়াতেই লাবণীও উঠে দাঁড়াল। বারান্দা থেকে বেরোতে নিলে কিছুটা হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে বারান্দার দরজা ধরে সামলে নিল নিজেকে। নিচে কফির খালি ইটো মগ দুটো পড়েছিল, ট্রেটা আরো দূরে পড়ে আছে, মানে মাটিতে রাখা আছে। লাবণী সযত্নে মগ দুটো ও ট্রেটা তুলে নিয়ে নিচে চলে গেল। নিচে কিচেন। নিচে নামতেই কিছু আন্টিদের জড়ো হয়ে কথা বলতে দেখতে পায় লাবণী। মনে মনে শুধুও প্রার্থনা করছিল যেন আন্টিরা ওকে ডেকে না বসে। দ্রুত পা চালিয়ে কিচেনে চলে গেল। কিচেনে বাসার দুজন মেয়ে সার্ভেন্ট। একজন সবজি কাটছে আর একজন থালা বাসন ধুচ্ছে। ট্রে আর কফির মগ সেখানে রেখে বেরিয়ে আসছিল, তখনই ধাক্কা খেয়ে দু কদম পিছিয়ে পড়ে লাবণী। এই মেয়ে কানা নাকি? এই সাত সকাল রান্নাঘরে কি? রৌদ্রের ফুপু। লাবণী কি বলবে খুঁজে পেল না। এমনতেই দেরি করে ঘুম থেকে উঠেছে, এখন কি রৌদ্রের ফুপুর সাথে দেখা না হলে কি খুব খারাপ হতো? লাবণীকে যেমন এই মেয়ে করে কথা বললেন উনি, তাতে লাবণীর ওনাকে কিছু বলবার সাহস হচ্ছে না। একজন সার্ভেন্ট বলল, ম্যাম বড় ম্যাডামকে খুঁজতে এসেছিলেন। তোকে জিজ্ঞেস করেছি আমি? হু। তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বললেন রৌদ্রের ফুপু। যে সার্ভেন্টটা কথা বলেছে তার নাম মাহমুদা। সে জানে রুদ্রের ফুপু কেমন ভয়ানক করে নতুন বউকে নানা কথার জালে ফাঁসিয়ে চরম অপমান করতে পারেন। রৌদ্রের ফুপু তার মোটামুটি ধারণা মাহমুদার ছিল। তাই নিজে থেকে বাঁচিয়ে দিল নতুন বউকে, লাবণীকে। লাবণীর দিকে পুনরায় তাকালেন উনি, চোখ গরম করে, যেন চোখ দিয়ে সব ভস্ম করে দিবেন।
লাবণীর ভীষণ অস্বস্তি বোধ করছিল লাবণী। রৌদ্রের ফুপু কিছু বলছিল না বলে পাশ কাটিয়ে চলে আসে লাবণী। ওখানে দাঁড়ালে না জানি উনি কত অপমান করে দিনটাই নষ্ট করে দিতেন লাবণীর। 2 দিন হয়ে গিয়েছে, সবাই মোটামুটি চলে গিয়েছে যারা ছিল। বাসা এখন ফাঁকা প্রায়। রৌদ্রের ফুপু আজকে চলে যাবেন। এই 2 দিন প্রচুর জ্বালিয়েছেন এই মহিলা। তা লাবণীকে হোক, রৌদ্রীকে হোক, বসো রৌদ্রের মা রূপালী বেগমকে হোক। এই সেই বলে খোঁচা মেরে কথা বলতে বলতে ক্লান্ত হননি। রূপালী বেগম সব হাসি মুখে সামলে নিয়ে এই অপমানের সঠিক প্রত্যুত্তর দিয়েছেন। লাবণী মুগ্ধ হয়ে যায় প্রতি পদে পদে নিজের শাশুড়ির ব্যবহারে গুণে। এমন শাশুড়িকে এই বোধহয় দ্বিতীয় মা বলা যেতে পারে। ফুপুকে এগিয়ে দিতে রুদ্র আর লাবণী গিয়েছে। শোনো মেয়ে, শাশুড়ির লাই পেয়ে মাথায় উঠে বসে থেকো না। আমি বেঁচে আছি এখনো। বেশি তেরিং বেরিং করলে তোমাকে ঘাড় ধরে বের করে দেব। আমার মেয়ের মতন সুযোগ্য পাত্রী এখনো আছে। ওনার কথা শুনে লাবণী বাকশূন্য হয়ে দাঁড়িয়ে থাকল। মুখে একরাশ রাগ নিয়ে ওর দিক থেকে মুখ ফিরিয়ে রৌদ্রর দিকে তাকিয়ে ইয়া বড় হাসি মুখে জড়িয়ে রৌদ্রের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শোন রৌদ্র, এই মেয়েকে একদমই প্রশ্রয় দিবি না বলে রাখলাম। আমার মেয়েকে রেখে যে কি করে একে বিয়ে করলি? যাই হোক, এই কথা বাদ দেই। বাসায় যাবি কিন্তু। আর শোন, এখনো কিন্তু ভেবে দেখার সময় আছে, তোর মাকে বুঝিয়ে শুনিয়ে দেখ যদি আমার কথাটা একবার ভাবে। লাবণী তাজ্জব বনে গেল, লজ্জায় মাথায় নিচু করে রইল। চোখ গড়িয়ে নোনা জল পড়ছে। রৌদ্র এবার মুখ খুলল। এতক্ষণ শুধু দেখছিলাম, তুমি কি বলতে পারো ফুপি? তোমাকে আমার শুধু একটা কথাই বলার আছে। তুমি মানসিক রোগে ভুগছে। নিজের চারপাশের নেগেটিভিটিতে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছ। লোভে দিশেহারা হয়ে গিয়েছ। নিজের মেয়েটাকে এর মধ্যে জড়িয়ে ওর জীবনও নষ্ট করছো। আর সাফ সাফ একটা কথা, আমার মা তোমাকে বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছেন, তাও তোমার মাথায় ঢোকে না। আমি আবারও বলছি, আমি তোমার মেয়েকে সবসময় বোনের মতন দেখেছি। ওকে বিয়ে করবার ব্যাপারে আমার মতো কোনো কালই ছিল না, আর না আমার মায়েরও। তবুও তোমার কেন যেন এই কথা মাথায় ঢোকে না। আর এই রাগের রেশ ধরে তুমি লাবণীকে যাচ্ছে তাই করে অপমান করছো। ওর সামনে দাঁড়িয়ে ওর স্বামীকে ওর বিরুদ্ধে উস্কাচ্ছ, মনে কোনো মনুষ্যত্ব নেই? কমন সেন্স নেই, হ্যাঁ না? আর তোমার এসব কথায় ওর মনটা বিষিয়ে দিচ্ছ। নিজের প্রতি থাকা সম্মান সমর্পণে মুছে দিচ্ছ। এরপর নিজেকে মনুষ্যত্ব আর কমন সেন্স ঠিক হলেই এসো, না হয় এসো না। আর আরেকটা কথা, ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করার ক্ষমতা তোমার না থাকলে ওর কিন্তু অবশ্যই আছে, বিকজ এই বাড়ির ছেলের অর্ধাঙ্গিনী ও। তাই আমার যেই অধিকার এই বাড়ির ওর প্রতি খাটে, তা ওরও আমার খাটে। চাচা, এনাকে গাড়ি ঠিক মতো উঠিয়ে দিও, আমাদের এখানে দাঁড়ানোর রুচি আর নেই। চল লাবণী। লাবণীর হাত ধরে বাসার ভেতরে চলে যায়। লাবণী মাথা নিচু করে ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে, সাথে রৌদ্র ও রৌদ্রের মা রূপালী বেগমও। খেতে খেতেই আক্রোশ নিয়ে রূপালী বেগমকে রৌদ্র তীত কণ্ঠে বলল, মা তুমি ফুপু কিছু না বলে বলে একদম বেশি পাওয়ার দিয়ে ফেলেছ। উনি এই বাসায় আসলে যেন নিজেকে বাড়ির কর্তা মনে করা শুরু করেন ভালো, কিন্তু উনি যে ভালো মানুষ নন। কমন সেন্স জিনিসটা একদমই ওনার মধ্যে নেই, আর শিক্ষা
রূপালী বেগম হঠাৎ রৌদ্রকে হঠাৎ এত রেগে যেতে দেখে অবাক হন। ব্যাস ব্যাস রৌদ্র, হয়েছেটা কি? তুই হঠাৎ তোর ফুপুর উপর এত রেগে আছিস কেন রে? উনি তো আর এখানে নেই। যাওয়ার সময় কি আবারও উল্টাপাল্টা কিছু বলেছেন? বললি কি এমন রাগ করতেই? বাবা বয়স্ক মানুষ, তোর থেকে বড়, আর যতই হোক তোর তো ফুপু হন। রৌদ্র খাবার খাওয়া থামিয়ে বলল, আচ্ছা আমার ফুপু তাই বলে আমার বউকে যা মন চায় বলার অধিকার পেয়ে যান? হু, কি বলেছে তোর ফুপু লাবণীকে? অবাক হয়ে ও মনে আশঙ্কা নিয়ে প্রশ্ন করলেন রূপালী বেগম। রৌদ্র ওনাকে সবকিছু ওনাকে জানানোর পর তিনি নিজেই অনুতপ্ত বোধ করেন। অনুতপ্তের সুরে লাবণীকে বলেন, লাবণী মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে নিজের মেয়ের মতো বললে নিজের মেয়ের মতো প্রোটেক্ট করতে পারলাম না। আক্ষেপ নিয়ে বলেন, মা প্লিজ এভাবে বলিয়েন না। আমার যত না ফুপুর কথা শুনো খারাপ লাগা কাজ করেছে, আপনি এভাবে চাওয়ায় তার থেকে বেশি কষ্ট হচ্ছে। কিন্তু লাবণী, কোনো কিন্তু না মা, আপনি খাবার খান তো। এসব নিয়ে যত ভাববেন মন ততটাই খারাপ হবে। এরকম কথা আরো শুনেছি আমি বহুবার, তাই এই নিয়ে কষ্ট নিচ্ছি না মনে। আর রুদ্র আপনিও প্লিজ এসব বলে মাকে আর খারাপ ফিল করাবেন না। ওনার এতে হাত নেই কোনোভাবেই। রৌদ্রর খারাপ লাগলো বিষয়টা, লাবণী কেন তার কেয়ারের কোনো মূল্য দিল না। খাবার তাড়াতাড়ি শেষ করে রুমে গিয়ে লাবণীর জন্য অপেক্ষা করতে থাকে। লাবণী পেছনে ফিরতেই রৌদ্রের বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই রৌদ্র বাম হাত কোমরে পেঁচিয়ে আঁকড়ে ধরে। লাবণীর চোখ রৌদ্রের চোখে পড়ে যায়। লাবণী আমতা আমতা করে বলে, আপনি? রৌদ্র নিষ্পলক তাকিয়ে থাকলো লাবণীর দিকে। লাবণী এদিক ওদিক তাকাচ্ছে আর দেখছে মা এসে না পড়ে। এই লোকটার কোনো কাণ্ডজ্ঞান নেই মনে হয়। নিজে তো ফাঁস হবেই, আমাকে লজ্জায় ফেলে দিবে। সরুন না, সরব না। সরবেন না বললেই হলো। আমি মাকে ডাকবো? রৌদ্র আকাশ সম বিস্ময় নিয়ে লাবণীর দিকে তাকিয়ে কোমরের বাঁধন হালকা করে। এই মেয়ে বলে কি? ও মাকে ডাকবে এখন? ডেকে বলবে কি? মানে? বাঁধন হালকা হওয়ায় ছুটে পালিয়ে যায় লাবণী। রৌদ্র হালকা হেসে বলে, পাগল মেয়ে। রৌদ্র লাবণীর ব্যবহার কেন যেন মুগ্ধ হয়। লাবণীর ব্যবহার বোঝা যায় সে মন থেকে বলছে বলা প্রত্যেকটি কথা। কোনো খুশি করবার জন্য বানিয়ে বলা কথা নয়। লাবণীর আন্তরিক ব্যবহার দেখে রৌদ্র আত্মতৃপ্তি পায়। অজান্তে লাবণীকে ভালো লেগে গিয়েছে ওর। তবে সেটা ভালো লাগার চেয়েও বেশি অনুভব হয় তার। রূপালী বেগম রুমে শুয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলেন। দরজার দিকে চোখ যেতেই দেখতে পান যে লাবণী দাঁড়িয়ে আছে, মুখে অস্বস্তি স্পষ্ট দৃশ্যমান। তিনি ক্লান্তি নিয়েই মুখে হাসির রেখা টেনে বললেন, আয় ভেতরে আয়। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? লাবণী ভেতরে এসে রূপালী বেগমের পায়ের কাছে বসে। লাবণীর ভীষণ খারাপ লাগলো রূপালী বেগমকে অমন ক্লান্ত দেখে। হতাশাগ্রস্ত হয়ে বলল, মা, আপনি আমাকেও তো রান্নাটা করতে দিতে পারেন। খারাপ হলে শিখিয়ে দিবেন না হয়। আপনাকে এরকম প্রতিদিন এত কাজ করতে দেখে ভালো লাগে না। কই একটু রেস্ট নিবেন, আমাকে বলবেন এটা করে দেয় ওটা করে দেয়, নিজের মেয়ে মনে করেই বলবেন। আর আমিও মনের আনন্দে মা ভেবে নিজের মায়ের অর্ডার স্ব আনন্দে পালন করব। রূপালী বেগম হালকা হাসেন লাবণীর কথা শুনে। মেয়েটার প্রতি কোথায় কেমন তৃপ্তি জড়ানো থাকে, মায় মোড়ানো থাকে। ভালো লাগায় মন ভরে ওঠে মেয়েটার কথা শুনলে। আচ্ছা তুই জানিস তোকে আমি নিজের মেয়ে মনে করি না। লাবণী এমন কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল।
তবে কথার বাকি অংশ শুনে এই হুট করে খারাপ লাগাটা উবে গেল। তুই আমার নিজের মেয়েই, তবে তুই আসলে আমাকে নিজের মা ভাবতেই পারিসনি। না হলে আপনি আপনি করতি না অমন, রৌদ্রের মতো তুমি করে বলতি। আরে না মা, এখন থেকে তোমাকে তুমি করেই বলবো। খুশি? অনেক খুশি। এবার বল, কিছু বলতে এসেছিলি? আর একটা কথা, তোকে বলতেই ভুলে গিয়েছিলাম, তোর না ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া বাকি। আমি এটা নিয়ে রৌদ্রের সাথে কথা বলেছি, আগামীকাল পরশুর মধ্যে তোরা যাবি। রৌদ্র একটা ভালো দেখে ভার্সিটি ঠিক করেছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি। তারপরও যদি তেরো অন্য কোথাও ভর্তি ইচ্ছে থাকে তাহলে সেটা রৌদ্রকে জানাবি, ঠিক আছে? এবার বল, তুই কি বলবি? লাবণী অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছে। ওতে এটাই বলতে এসেছিল যে ওর অ্যাডমিশন নিতে হবে। এখন কথাটা কিভাবে বলবে বুঝছিল না। একটু চিন্তা হচ্ছিল, কিন্তু সমস্যায় সমাধান হয়ে গেল এখন। আর তাও এত ভালো একটা ইউনিভার্সিটিতে। ও খুশিতে পারলে নেচে দেয়। রুমে গিয়ে এখন এটাই করবে। তারপর নামাজের সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। আসলে আমি ভার্সিটি অ্যাডমিশন নিয়েই বলতে এসেছিলাম। আর আমার কোনো প্রবলেম নেই, ড্যাফোডিল তো অনেক ভালো ইউনিভার্সিটি। ভালো মেয়ের জন্য ভালো ইউনিভার্সিটি কথাটা বলে রূপালী বেগম বর লাবণী দুজনেই হেসে দেয়। নিজের রুমে বসে অনলাইনেই বুকিং করছিল লাবণী। কিছুক্ষণ পড়ার পরও বিরক্ত হয়ে ওঠে। বইকে এভাবে পড়তে ভালো লাগে? ভালো লাগে হাতে করে বই নিয়ে সেই বইয়ে মুখ ডুবিয়ে পড়তে। এভাবে বই পড়া তোর পক্ষে অসম্ভব লাবণী। লাবণী ব্রেন ও মন দুটোই একসাথে বলে ওঠে এই কথা। মনে হলো ওর হোস্টেল থেকে ওর সব বই উপন্যাস তো ওর এক সিনিয়র আপু প্রীতার ফ্ল্যাটে রেখেছিল, ওই হোস্টেল ছেড়ে দিবে বলে। প্রীতাকে ফোন করা প্রয়োজন ভাবল লাবণী। বিয়ের দিন ব্রাইডাল মেকআপ শেষে সব বান্ধবী আর সিনিয়র দুই আপু প্রীতা ও হিয়া আপুদের সাথে ভিডিও কলে কথা বলেছিল, তারপর আর কথা হয়নি ওদের সাথে। আজকে সবাইকেই ফোন করবে ভালো লাবণী। এই সিনিয়র আপু আর বান্ধবীরা ওর ছোটখাটো ফ্যামিলিই ছিল হোস্টেল লাইফে। এখন তাদের কি করে ভুলে যাবে লাবণী? শুরুটা প্রীতাকে দিয়েই করল। জুড়ে দিল আলাপ। আলাপ চলল রূপালী বেগমের ডাক পড়া পর্যন্ত। ডাক পড়ায় নিচে ছুটে গেল লাবণী। দেখল রূপালী বেগম কপালে হাত ঠেকিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে আছেন। আর পাশে মাহমুদা, সার্ভেন্ট, দাঁড়িয়ে আছে হাতে এক গ্লাস পানি নিয়ে। লাবণী গিয়ে রূপালী বেগমের পাশে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? আপনি এত চিন্তিত কেন? রূপালী বেগম চিন্তিত হয়ে বললেন, দেখ না, 10:45 বাজে এখনো রৌদ্র বাসায় ফিরল না। আজকে তো অফিসে ছুটি, শুক্রবার বলে। ও তো ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিল। সন্ধ্যায় বাসায় ফিরার কথা, এখনো এলো না। ওকে ফোন করছি বাট আমার মোবাইলে নেটওয়ার্ক প্রবলেম হওয়ায় যাচ্ছে না। তুই ফোন কর তো লাবণী। লাবণীর খেয়ালই ছিল না কয়টা বাজে। কথা বলতে বলতে এত সময় পেরিয়ে গিয়েছে। লাবণী ওর কন্ট্যাক্ট লিস্টে রৌদ্রের নাম্বার খুঁজতে লাগলো। বাবা ওকে রৌদ্রের নাম্বার দিয়েছিল, দেওয়ার পর পরই রৌদ্র বলে সেভ করে রেখেছিল লাবণী। এখন কেন যে পাচ্ছে না? লগ লিস্টে থাকার সম্ভাবনা তো শূন্যের কোটায়, কেন না? ও কখনো রৌদ্রকে এই পর্যন্ত ফোনই করেনি। বিরক্ত হয়ে বাবার পাঠানো মেসেজ থেকে রৌদ্রের নাম্বার কপি পেস্ট করে সেটা কিপ্যাডে দিতেই সেভ করা নাম্বার সামনে ফোনের কৃত্রিম পর্দায় জ্বলজ্বল করে উঠল। ফোন করল লাবণী। রিং হয়ে শেষ হয়ে গেল, ওপাশ থেকে ফোন ধরল না কেউ। একটু চিন্তিত হয়ে পড়ল লাবণী। পরক্ষণেই ভাবল হয়তো বা রাস্তায় থাকায় সাউন্ড শুনতে পারেননি। নিজেকে আশ্বাস দিয়ে দ্বিতীয়বার ফোন লাগালো লাবণী। এবারও রিসিভ করল না। কলিং বেল বেজে উঠল তন্মধ্যে। মাহমুদা গিয়ে গেট খুলে দিল। রৌদ্র দাঁড়িয়ে, মুখে দেখে বোঝা যাচ্ছে ক্লান্ত।
ভেতরে ঢুকে মাহমুদাকে এক গ্লাস পানি আনতে বলে সিঙ্গেল সোফা বসে শরীরের ভার ছেড়ে দিয়ে তপ্ত শ্বাস ফেলল। রূপালী বেগমকে রৌদ্রকে ঝাড়া শুরু করলেন। এতক্ষণ কোথায় ছিল? ফোন কেন ধরছিল না? এত দেরি কেন করল? বাসায় কেন জানালো না সে? তার কত চিন্তা হচ্ছিল। রৌদ্র আকুতি স্বরে বলল, মা পড়ে বকো। অনেক ক্লান্ত লাগছে, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি, খাবার রেডি করো। রূপালী আর কিছু বললেন না রৌদ্রকে। মাহমুদাকে খাবার এনে ডাইনিং টেবিলে রাখতে বললেন। লাবণীকে বললেন রৌদ্রকে গিয়ে জিজ্ঞেস করতে যে অ্যাডমিশন নিতে কবে যাবে। রৌদ্র ফ্রেশ হয়ে খালি গায়ে একটা ট্রাউজার পরেই ভেজা চুল টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল। কেমন অস্বস্তি বোধ করছিল বলে গোসল করেছে। লাবণী রুমে এসে রৌদ্রকে এমন অবস্থায় দেখে রুম থেকে বেরিয়ে যায়। তার রৌদ্র খেয়াল করেছে। আয়নায় তাকিয়ে মিটিমিটি হাসছিল। চুলগুলো একবার আঁচড়ে নিয়ে নিচে নামল। রৌদ্র দেখল লাবণী প্লেটগুলো সাজাচ্ছে আর মাহমুদা তাকে বাধা দেবার চেষ্টা করছে। তবে লাবণী সেই বাধা মানছে না। রূপালী বেগমকে ওনার বোন ফোন করেছে বলে কথা বলছেন। কথা বলা শেষ হলে ডাইনিংয়ে আসতেই দেখলেন মাহমুদা মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আর লাবণী চেয়ারে বসে মাহমুদার দিকে হাসি মুখে তাকিয়ে। তিনি মাহমুদাকে জিজ্ঞেস করলেন, কি রে মাহমুদা, এমন মুখ কাচুমাচু করে কেন দাঁড়িয়ে আছিস? হু, দেখুন না ম্যাডাম, আমি প্লেটগুলো আর ম্যাটগুলো টেবিলে সাজাবো বলে আনলাম। ছোট ম্যাডাম হাত থেকে কেড়ে নিয়ে নিজেই সাজানো শুরু করলেন। রূপালী বেগম লাবণীকে বললেন, তুমি কেন করতে গেলে? মাহমুদা তো সাজাচ্ছিল। সাজিয়ে দোষ করে ফেললাম মা, কাঁদো কাঁদো কণ্ঠে বলল লাবণী। রূপালী বেগম হেসে চেয়ারে বসলেন। সবাই খাবার খাওয়া শুরু করলো। এরই মধ্যে রৌদ্রের ফোন এলো। ফোন পিক আপ করে কথা বলা শুরু করে দিল। রৌদ্র কিছুক্ষণ পর চেয়ার থেকে উঠে একটু দূরে চলে গেল। তা দেখে লাবণী একটু ভ্রু কুঁচকে তাকালো। কারণ রৌদ্র ওর পাশে বসেছিল। ও একজন মেয়েলি কণ্ঠ শুনতে পেয়েছে ফোনের ওপাশ থেকে। কেন যেন লাবণীর ভেতর ভেতর ঈর্ষা হতে লাগলো। কেউই মেয়েটা যার সাথে কথা বলছে। আবার কথা বলতে বলতে হতে চলে গেল। কোনো ম্যানার্সও নেই, এমন খাওয়ার টাইমে কেউ ফোন করে নাকি আজব? ফ্যামিলির সাথে এখন কি আরাম মতো বসে খাবারও খেতে পারবো না বুঝি? নিজের রাগের কারণ খুঁজে না পেয়ে আরো বিরক্ত হলো লাবণী। সেই বিরক্তি ছাড়লো খাবারের ওপর। এমনভাবে খাবার চিবুচ্ছে যেমন খাবার না নিজের রাগকে চিবুচ্ছে। কথা শেষ করে ফিরে এসে রৌদ্র খাবার খাওয়া কন্টিনিউ করলে তখন ওর মা বলেন, শোন, লাবণীর সাথে অ্যাডমিশন নিয়ে কথা বলে নিস। আর লাবণী, তুইও কোথায় কিভাবে অ্যাডমিশন নিতে চাস কথা বলে নিস। লাবণী ছোট করে উত্তর দেয়, আচ্ছা মা। রৌদ্র লাবণীর মুখের দিকে তাকাতে খেয়াল করলো লাবণীর মুখটা কেমন কালো হয়ে আছে, যেমন মন খারাপ করলে বা রাগ করলে হয়। তবে সেটার দিকে অতটা লক্ষ্য করল না। রৌদ্র খেতে খেতেই মোবাইলে কারোর সাথে চ্যাট করছিল। লাবণী আর চোখে দেখল মেসেঞ্জারে কাকে যেন বলছে, আচ্ছা কালকে বিকাল 4:30 নাগাদ চলে এসো। আর দেখতে পেল না রৌদ্র মোবাইল অফ করে খাবারের প্লেটের একপাশে রেখে দিল। লাবণীর মনে হলো এটাই কি ওই মেয়েটা যার সাথে ফোনে কথা বলছিল? কোথায় যাবে বিকেল 4:30টায়? যাওয়াচ্ছি আমি আপনাকে। মা, আমার না কালকে কিছু জিনিস কেনার জন্য মলে যাওয়া দরকার, আপনি যাবেন? না রে, আমার পক্ষে এখন কোথাও যাওয়া সম্ভব না, শরীরটা ভালো না। তুই বরং রৌদ্রর সাথে যাস, কালও তোর ছুটি আছে। রৌদ্র লাবণীকে নিয়ে কাল মলে যাস। রৌদ্র একবারেই রাজি হয়ে গেল, সামান্য কিন্তু না করে। লাবণী অবাক হয়ে গেল, ব্যাপার কি? মানা করল না যে? তাহলে ওই ব্যক্তিকে কি মানা করে দিবে নাকি? রুমে গিয়ে লাবণীকে রৌদ্র অ্যাডমিশনের ব্যাপারে কথা বললে লাবণী আগের কথা বলল যা রূপালী বেগমকে বলেছিল। ও ড্যাফোডিল ভর্তি হতে চাচ্ছে। আগামী পরশু যাবে অ্যাডমিশনের জন্যে। বাইরে ভীষণ হাওয়া বইছে। রুমের জানালা খোলা থাকায় ড্রেসিং টেবিলের কাছে দাঁড়িয়ে থাকা লাবণীর গায়ে বারংবার এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছিল হিমশীতল হাওয়া।
সেই সাথে বারবার কেঁপে উঠছিল লাবণী। তা দেখে রৌদ্র বলে, জানালাটা বন্ধ করে দে। লাবণী চুপচাপ জানালা বন্ধ করে দিল। কোনো বাড়তি কথা বলল না। সাধারণত লাবণীর মুখে হালকা করে হলেও একটা মিষ্টি, ক্লান্ত অথবা কৃত্রিম হাসির রেখা দৃশ্যমান হয়ে থাকে, তবে আজকে সেটুকুও নেই। রৌদ্র ব্যাপারটা খেয়াল করে বলল, তোমার কি মন খারাপ লাবণী? কেন যেন এই ছোট প্রশ্নটুকুই ওর মন ভালো করার মেডিসিনের মতন কাজ করল। মুখে অকৃত্রিম মিষ্টি হাসির রেখা বিদ্যমান করে লাবণী উত্তর দিল, না তো। কেন? না, এমনই জাস্ট মনে হলো আর কি। ও আচ্ছা। চুল আঁচড়ানো শেষ করে লাবণী খাটে এসে বসল। চুল বেনি করতে করতে লাবণী জিজ্ঞেস করল, আপনি কি আসলেই কালকে ফ্রি? আমাকে মলে নিয়ে যাওয়ার জন্যে? নাকি অন্য কোনো কাজ আছে? রৌদ্র খাটে হেলান দিয়ে আর বসেছিল। পুরোপুরি বসে লাবণীর দিকে তাকিয়ে বলল, কেন বলো তো? তোমার কেন মনে হলো যে আমার কোনো কাজ আছে? না মানে? রৌদ্র উঠে বসে ও হাতের ওপর থুতনি রেখে বলে, মানে না করে বলো, ফেলো, ব্যাপারটা কি? লাবণী ব্যাপার এড়িয়ে গিয়ে লাইট নিভিয়ে ফট করে শুয়ে পড়ে। রৌদ্র লাবণীর হাত টেনে তুলে বসিয়ে দেয়। লাবণী মিথ্যে ঘুমে ভান ধরে বলে, কি হলো? আমার ঘুম ধরেছে, ঘুমোতে দিন তো। আপনার জাগতে মন চাইলে জেগে থাকুন। এই চালাকি করবে না একদম। তুমি কিছু লুকোনোর চেষ্টা করছো। বলো তো। কোনো চালাকি না, আমার মনে হয়েছিল আপনার কালকে অফিস আছে বা কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। মানুষের জীবনে কত রকম ইম্পর্টেন্ট কাজ থাকে, সেটা হোক পরিবারের মানুষ বা বাইরের মানুষ। সেটা এখন আপনার পার্সোনাল লাইফে হোক বা ফর্মাল লাইফে হোক ব্যস্ততা থাকতেই পারে, বরং থাকাই স্বাভাবিক। অনেক মানুষ আপনার সাথে বিকেল সন্ধ্যা দেখা করতে চাইতে পারে অফিস ছুটির দিনে। দ্যাটস হোয়াই আমি জিজ্ঞেস করেছিলাম, ক্লিয়ার? কিছুক্ষণ শূন্যে তাকিয়ে থাকে লাবণী, তার পাবারও বালিশে মাথা এলিয়ে কাঁথা দিয়ে মাথা পর্যন্ত ডেকে শুয়ে পড়ে। এবং কিছুক্ষণের মধ্যে ঘুমে হারিয়ে যায়। রৌদ্র বসে আছে শূন্যে তাকিয়ে, লাবণীর বলা কথা ভাবছে। রৌদ্র ভাবছে, লাবণীর কথাগুলো ওর কানে বাজছে। মানুষের জীবনে কত রকম ইম্পর্টেন্ট কাজ থাকে, সেটা হোক পরিবারের মানুষ বা বাইরের মানুষ। সেটা এখন আপনার পার্সোনাল লাইফে হোক বা ফর্মাল লাইফে হোক ব্যস্ততা থাকতেই পারে, বরং থাকাই স্বাভাবিক। অনেক মানুষ আপনার সাথে বিকেল সন্ধ্যা দেখা করতে চাইতে পারে অফিস ছুটির দিনে। কথাগুলোতে কেমন অভিমান মিশে আছে। আর বিকেলে সন্ধে দেখা করতে চাইতে পারে কথাটা লাবণী নিশ্চয়ই ওই মেসেজের জন্যই বলছে। কিন্তু ও মেসেজ দেখল কখন? আর আমার কলিগ স্নেহাও না এরকম একটা ঝামেলার মেয়ে, জানে আমি বিবাহিত, তো ওরকম এমনতেই আড্ডা দিতে আমাকে বিকেলে ডেকেছে। যদিও আমি হ্যাঁ বলিনি, তবুও লাবণীর অভিমান বোধ হয় এই নিয়েই। এখন রাত হয়েছে, কাল বরং অভিমান ভাঙাবো। সকালে আড়মোড়া ভেঙে বসতেই লাবণী দিকে লাল রঙের কুর্তি আর ভেজা চুল মুছতে দেখে পায় রৌদ্র। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। ঘড়ির কাঁটা সময় বলছে 7:40। এত সকাল এমন গোসল করে রেডি হওয়ার কারণ বুঝতে পারল না রৌদ্র। ফ্রেশ হতে চলে গেল। জানে লাবণীকে কিছু বললে এখন ও এড়িয়ে যাবে, যেহেতু অভিমান করেছে। ফ্রেশ হয়ে আর লাবণীকে দেখতে পেল না রৌদ্র। সম্ভবত ওকে এড়াতেই নিচে চলে গিয়েছে। তপ্ত শ্বাস ফেলে নিচে নামল। দেখল লাবণী আর ওর মা কিছু নিয়ে কথা বলছে। ওকে আসতে দেখে রূপালী বেগম, রৌদ্রের মা, রৌদ্রকে কাছে আসতে বলল। যাওয়ার পর বলল, শোন, আমরা তোর বড় খালার বাসায় যাচ্ছি। ও আচ্ছা, তাই বলি সকাল সকাল লাবণী কেন রেডি হচ্ছে? আচ্ছা, কখন যাচ্ছ তোমরা? তোমরা কি আমরা বল? তুইও যাচ্ছিস?
আমিও। হ্যাঁ, তুইও। আর অ্যাডমিশন তো গতকাল না? ও হ্যাঁ, এই ব্যাপারে ভুলেই গিয়েছিলাম। ভুললে হবে না। তোর বউকে নিয়ে তোর সিনসিয়ার হতে হবে, বুঝেছিস? এতক্ষণ লাবণী চুপচাপ ওদের কনভারসেশন শুনছিল। এখন মুখ খুলল। আমি একাই যেতে পারবো, আমার এক ফ্রেন্ড সেও যাবে, আমরা দুজন চলে যাবনি। ও মা, কেন? সে না হয় তোর বান্ধবী আসবে তাই বলে রৌদ্র যাবে না কেন? ও যাবে। আর এই নিয়ে কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। লাবণী কিছু বলল না। রৌদ্র চলো গেল রেডি হতে, রূপালী বেগম আরও বলেছেন আজ দুপুরে খেয়ে ব্যাক করার সময় ওরা যেন চলে আসে, আর উনি থাকলে থাকতেও পারেন। আসার সময় লাবণী রৌদ্র যেন শপিংয়ে যায়, লাবণীর যা যা প্রয়োজন ভার্সিটিতে যাওয়ার জন্য ও কিনে নিবে না হয়। গাড়িতে রূপালী বেগম পেছনের সিটে উঠে বসার পর লাবণী ওনার পাশে বসলে উনি জোর করে রৌদ্রের পাশের সিটে ওকে ঠিক পাঠিয়ে দিলেন। উনি চান রৌদ্র লাবণী দ্রুত ফ্রি হোক, স্বামী স্ত্রীর হতে হয় বন্ধুর মতো। আর বন্ধু হওয়ার জন্য যত সম্ভব সময় কাটাতে হবে একসাথে। দুজনের দুজনকে বুঝতে হবে। রূপালী বেগমের বোনের সাথে বহুদিন পর দেখা দুই বোন কুশল বিনিময় করে আলাপে মেতে উঠেছেন। ওনার একটা মেয়ে আছে 8-এ পড়ে। লাবণীকে পেয়ে সে গল্পের ঝুড়ি নিয়ে বসেছেন। মেয়েটা বেশ মিশুক, তাই বুঝি ওর নাম মিশু। লাবণী মিশুর রুমে বসে ওর সাথে কথা বলছে। মিশু নিজের মেকআপ তারপর বিভিন্ন শখের জিনিস লাবণীকে দেখাচ্ছে। লাবণী মেয়েটার কাণ্ড দেখে হাসে, আবার গল্প করছে। রৌদ্র কিছুক্ষণ আগে রুমের গেটের সামনে থেকে এসে ঘুরে গেছে, তবে লাবণী তা খেয়াল করেনি। রৌদ্রের বিরক্তি বোধ হচ্ছে। কেউ ওকে পাত্তাই দিচ্ছে না। ওর মা নিজের বোনকে নিয়ে আর ওর বউ ওর খালাতো বোনকে নিয়ে ব্যস্ত, ওকে কেউ সময় দিচ্ছে না। তাই সোফা শুয়ে মোবাইল টিপছে রৌদ্র। স্নেহা মেয়েটাকে ওকে অনলাইনে দেখতেই যেন অপেক্ষা করছিল। অনলাইনে আসতে না আসতেই মেসেজ করা শুরু করল। হাই, হ্যালো, কেমন আছো? রৌদ্র ওর থেকে যথেষ্ট বড় হওয়ার পরও যেখানে আপনি বলে ভদ্রতা বজায় রাখে, সেখানেও তুমি বলে গায়ে পড়ে। রৌদ্র ইগনোর করলো। এর ওর সাথে কথা বলে আরও মেজাজ খারাপ করার ইচ্ছে আপাতত ওর নেই। ইউটিউবে গিয়ে একটা মোটিভেশনাল স্পিচ শুনতে লাগলো। ইয়ারফোন ওর কাছেই ছিল, সব সময় রাখে। মোটিভেশনাল স্পিচ যখন প্রায় শেষ তখন ওর মা, খালা আর লাবণী মিশু এলো। ওর খালা ওকে খাবারের জন্য ডেকে কাজের মেয়েকে খাবারের আইটেম সব আনতে বলল। আর প্লেট উনি নিজেই সাজাতে লাগলেন। তা দেখে লাবণী ওনার সাথে যুদ্ধ করে নিজেই প্লেট সাজাতে লাগলো। তা দেখে ওর খালা শাশুড়ি বলল, দেখো আপা, তোমার ছেলের বউ দেখি কাজ করার জন্য যুদ্ধও করতে পারে। বাসায়ও মাহমুদার সাথে এমন যুদ্ধ করলো গত রাতে। তোমার বউ ভারী মিষ্টি আপা। আমার ছেলে থাকলে ওকে আমার বাড়ির বউ করে আনতাম। কেন খালাম্মি? আমি কি তোমার ছেলে লাগি না? রৌদ্র এন্ট্রি নিয়ে বলল। তাও তো কথা, বলে ওরা হেসে ফেলল। মিশু, লাবণী, রৌদ্র পাশাপাশি বসেছে, আর রূপালী বেগম আর ওনার বোন। খাওয়ার সময়ও মিশু লাবণীর সাথে টুকিটাকি কথা বলে এক প্রকার ওকে ব্যস্ত রাখায় লাবণীর সাথে কোনো কথা রৌদ্র বলতে পারল না। খেতে খেতে মনে মনে রৌদ্র বলল, বাঁচা গিয়েছে, আমার বিচ্ছু বোনটা আপাতত বাসায় নাই। আসলে ও মিশুর মতো লাবণীকে নিয়ে নিজের রুমেই সারাদিন ব্যস্ত রাখবে। আয় হায়, বউ থেকেও বউবিহীন আমি। খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ থেকে লাবণী রৌদ্র শপিং মলের জন্য রওনা হলো। ওরা তো লাবণীকে পারলে রেখে দেয় রৌদ্রের মায়ের সাথে। তবে কাল অ্যাডমিশন বলেই রাখতে পারল না। লাবণী রৌদ্রের পাশের সিটে বসে। রায়দ্র ড্রাইভ করছে। লাবণী রৌদ্র বুঝতে দিতে চায় না ও অভিমান করেছে, তাই ড্রাইভিং সিটের পাশে বসেছে। তবে একটুও শব্দ করছে না। তা দেখে রৌদ্র একটা মিষ্টি গান ছেড়ে দিল। তা দেখে লাবণী বলল, গানটা বন্ধ করে দিন না, আমার ভালো লাগছে না। গান বন্ধ করে রৌদ্র বলল,
লাবণী, গান বন্ধ করে রৌদ্র বলল। লাবণী, ওই মেসেজটা আমার কলিগ করেছিল, ওর নাম স্নেহা, ও এরকমই একটু গায়ে পড়া স্বভাবের, বাট আমি তো না। আমি কি গিয়েছি বলো? ও অফার করলো, তাতেও দোষ হয়ে গেল আমার? লাবণী ভীষণের চেয়েও ভীষণ অবাক হয়ে গিয়ে বাকশক্তি হারিয়ে ফেলল খানিক সময়ের জন্য। তারপর একটু বিনীত কণ্ঠে বলল, না মানে? মানে কি বলবে ভেবে না পেয়ে চুপ করে গেল। রৌদ্র ওর না মানে দেখে স্নিগ্ধ হেসে বলল, না মানে কি? তুমি আমাকে একটুও বিশ্বাস করো না, হানা? না না, সেটা বিষয় না, এটাই বিষয়। না হয় অমন রাগ করেছিল কিসের জন্য? আমি বুঝিনি। লাবণী মাথায় নিচু বসে রইল। গাড়ির খোলা জানালা দিয়ে মৃদু হাওয়া ওর খোলা চুলগুলো হালকে উঠছে, মুখে চুল এসে পড়ছে। রৌদ্র কাছে ব্যাপারটা ভীষণ ভালো লাগলো। সম্ভব হলে এই মুহূর্তে লাবণীর এমন অনুতপ্ত মুখশ্রী নিচু করে রাখা, চুলগুলো মুখে আছড়ে পড়ে থাকার একটা ছবি অন্তত থাকা ভীষণ প্রয়োজন বলে মনে করল। তবে প্রয়োজনটা মিটল পরিস্থিতির কারণে। ও ড্রাইভ করছে, এই অবস্থায় ছবিও তুলতে পারবে না। গাড়ি থামালে লাবণী তাকাবে, আর এই মুহূর্তে তখন থাকবেও না। আর না, লাবণী এভাবে লক্ষ্মী হয়ে বসে ছবি তুলবে বলে মনে হলো রৌদ্রের। আপনি কি করে বুঝলেন আমি? সিক্স সেন্স। লাবণী কিছু বলল না আর। লাবণীর মনটা ভীষণ সতেজ লাগছে। এতক্ষণ ওই বাসায় মিশুর সাথে খুশিভাবে কথা বললেও মন মরা হয়েছিল, আর এখন মন সতেজ হয়ে গিয়েছে। শপিং মলে গিয়ে লাবণী বেশ কিছু টপস, কুর্তি, ওয়ান পিস, লেগিংস, শাড়ি আর কিছু অর্নামেন্টস। রৌদ্র একটা গাঢ় লাল জর্জেটের একটা শাড়ি নিয়েছে, সেটার বিল পে করে লুকিয়ে রাখল। লাবণীর অন্যান্য কেনাকাটার জিনিসপত্রের সাথে ওটা হাতে নেয় লাবণী চক্ষুগোচর হয়েছে। বাসায় ফেরার পর লাবণী ফ্রেশ হয়ে 2 কাপ কফি নিয়ে হাজির হলো রৌদ্রর কাছে। রৌদ্র ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। লাবণী কফির কাপ দুটো ট্রে সহ টি টেবিলে রাখল। টেবিলে রৌদ্রের ফোন ছিল, সেটা স্ক্রিন লাইট অন অফ হচ্ছিল, কেউ ফোন করাই। ফোনটা হাতে নিয়ে দেখে স্নেহা নামের একটি মেয়ে ফোন করেছে। লাবণী রৌদ্রকে বলল, রৌদ্র, আপনার ফোন এসেছে। রায়দ্র নির্লিপ্ততা জবাব দিল, নাম কি? কে ফোন করেছে? স্নেহা। কেটে দাও আর ফোন রেখে কফির কাপ দুটো নিয়ে এসো, আমার পাশে বসো। কিন্তু ফোন কেটে দিব? কোন দরকার ও তো হতে পারে। রৌদ্র সামান্য রাগ দেখিয়ে বলল, না, কোনো কাজ থাকতে পারে না। লাবণী কিছু বলার আগেই ফোন কেটে গেল। লাবণী ফোনটা আগের জায়গায় রেখে কফির কাপ দুটো রেখে জিজ্ঞেস করল, আপনি রাগ করছেন কেন? আমি তো ভালো ভেবেই বললাম। তোমার ওপর না, রাগ আমার ওই মেয়েটার ওপর। কি বেহায়া, আমি ইগনোর করছি দেখে কেমন পেছনে পড়ে আছে। ছেলেদের ছাঁচড়ামির রেকর্ড ও এই মেয়েই ভেঙে ছাড়বে। রৌদ্রের কথা শুনে লাবণী হেসে ফেলল। লাবণীর হাসি দেখে মুগ্ধ হল রৌদ্র। মেয়েটাকে হাসলে কত স্নিগ্ধ লাগে ভাবল। মেয়েটা কি আমার এক্স? লাবণীর জানে যে না, তবুও রৌদ্রকে হালকা রাগাতে ইচ্ছে করেই বলল। রৌদ্র বলল, জীবনেও না। ওর মতো মেয়েকে গার্লফ্রেন্ড কেন ফ্রেন্ডও না করি আমি। আর আমার কোনো এক্স ফেক্স নেই। হু, তোমার ছিল? না, আফসোস। আমার কোনো এক্স ছিল না যে আমার বিয়ে এসে হাতের শিরা কেটে বিরহে মরবে। বলে মিথ্যে চোখ মোছার নাটক করল। রৌদ্র বলল, ড্রামা কুইন। আর আপনি ড্রামা কিং? আজকে অ্যাডমিশনের ডেট।
কাল রাত পর্যন্ত ভীষণ এক্সাইটেড থাকলে এই মুহূর্তে ভীষণ নার্ভাস ফিল করছে লাবণী। গাড়িতে বসে সব দোয়া দরুদ পাঠ করে নিজেকে ফু দিচ্ছে আর ফাইলে ফু দিচ্ছে। তা দেখে রৌদ্র লাবণী বলল, আমাকে একটু ফু দিতে পারো? আফটার অল আমি তোমাকে ড্রাইভ করে অ্যাডমিশন করাতে নিয়ে যাচ্ছি, এনি চান্স আমারই কিছু হয়ে গেলে অ্যাডমিশনের কি হবে? চুপ করুন, আমি এখানে ভয় পাচ্ছি না আর উনি এসব উল্টাপাল্টা কথা বলে চিন্তা আরে বাড়িয়ে দিচ্ছেন। আরেকটা বাজে কথা বললে আমি পায়ে হেঁটে অ্যাডমিশন নিতে যাব। ওকে ফাইন, আই এম কোয়াইট। ইউনিভার্সিটিতে গাড়ি প্রবেশ করতেই এক অজানা শিহরণ বয়ে গেল লাবণীর মনে। নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন মানুষ। ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনেক তরুণ তরুণী, অধিকাংশই অ্যাডমিশনের জন্য এসেছে, বোঝা যাচ্ছে তাদের মুখশ্রী দেখে। লাবণী গাড়ি থেকে নেমে পড়লে রৌদ্র গাড়ি পার্ক করে চলে আসে। রৌদ্র লাবণীর ডান হাত নিজের বাম হাতের মুঠোয় অতি সমর্পণে নিয়ে অফিস রুমের দিকে আগত হয়। কিছু মানুষ ওদের দিকে তাকিয়ে আছে। রৌদ্র লাবণীর হাত ধরায়। লাবণী মনে মনে বলল, খেয়ে দেয়ে কোনো কাজ নেই? এমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে কেন এরা? জীবনে মনে হয় কাপল দেখেনি। নিজেরা বয়ফ্রেন্ড নিয়ে টোটো করে ঘুরে, খেয়াল নেই আমি জামাই নিয়ে অ্যাডমিশন নিতে আসলাম, মনেই নজর দেওয়া লাগে। ভদ্র মানুষের দিনকাল শেষ, লুচ্চামিতে ভরা এখন বাংলাদেশ। এসব বলতে বলতে লাবণীর খেয়াল হলো, লাবণী তুই অ্যাডমিশন নিতে আসছিস, এদেরকে গালাগাল করতে না। ফোকাস অন ওয়ার্ক, ডু ইট লাবণী। নিজেকেই নিজে বলল। অ্যাডমিশনের সব কাজ শেষ হলে লাবণীকে নিয়ে একবার ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখায় রৌদ্র। লাবণী চক্ষু তৃষ্ণা মিটাচ্ছে আর ক্যাম্পাসের চারপাশ দেখছে। লাবণীর মুখে থাকা স্নিগ্ধ হাসি বলে দিচ্ছে যে ও কতটা খুশি। ওকে খুশি দেখে রৌদ্রও ভীষণ খুশি। রৌদ্র ভাবছে, প্রিয় মানুষদের খুশিতে মনে হয় নিজেদেরও খুশি জুড়ে থাকে। প্রিয় মানুষের হাসতেই নিজের হাসি মিশে থাকে। ঈশানুর ইনায়াত, তার মানে লাবণী আমার প্রিয়? লাবণী আমার প্রিয়। আমিও নিশ্চয়ই ওর প্রিয়। ওকে একদিন জিজ্ঞেস করব। ক্যাম্পাস ঘুরে ওরা একটা রেস্টুরেন্টে গেল। লাবণীর বান্ধবী রাহি এসেছে সাথে। রাহি রৌদ্রর কাছে আবদার করল ট্রিট দেওয়ার, রৌদ্র ও রাজি হয়ে গেল এক কথায়। নিজের শালিকাকে ট্রিট দিব না তো কার শালিকাকে দিব? লাবণীর কাছে রৌদ্রের বেশ প্রশংসা করল রাহি। লাবণীরও ভীষণ ভালো লাগছিল নিজের বরের প্রশংসা শুনে। প্রিয়দের ভালোতে নিজেরও ভালো লাগে তাই। লাবণীর ইউনিভার্সিটির ইয়ার চেঞ্জ এক্সাম চলছে। 1 বছর হয়ে গিয়েছে প্রায় লাবণীর আর রৌদ্রের সংসারের। মাঝখানে মান অভিমান হয়েছে আমার। দুজনে দুজনের কাছেই ফিরেছে। আর এই বছরেই লাবণীর ননদ রুশমি ও শ্বশুর রোহান খান ফিরছেন। এক্সামের পড়া লাবণীর আগে থেকেই কভার হয়ে থাকার পরও রিভিশন দিতে হিমশিম খাচ্ছে লাবণী। কোনটা ছেড়ে কোনটা রিভিশন দিবে নিয়ে কনফিউশনে ভোগে লাবণী। রৌদ্রও নিজের রুমে স্টাডি টেবিলে পড়া রিভাইজ করছিল লাবণী। রৌদ্রও ল্যাপটপে কাজ করছে। এই 1 বছর সময়ে ওদের সম্পর্কে লাবণীর আপনি থেকে তুমিতে এসেছে। সে এখন আপনি না তুমি ডাকে রৌদ্রকে। পড়তে পড়তে ক্লান্ত বোধ করে পড়ার টেবিল ছেড়ে উঠে গিয়ে কোমর চেপে দাঁড়িয়ে আবার চেয়ারে বসে পড়ল লাবণী। রৌদ্র চোখ ল্যাপটপে থাকলে চক্ষণ হতে বিষয়টার দৃষ্টিগোচর হল না। লাবণী, একটু এখানে এসে বসো তো, কাজ আছে। এখন আবার কি কাজ? ওয়েট করো, আসছি। হাতের নোট প্যাডটা বন্ধ করে টেবিলে রেখে কলম টলম গুছিয়ে রেখে তারপর আসলো লাবণী। বলো কি কাজ? কিছু না, এমনই। কিছু না মানে? এমনে এমনে মজা করার জন্য ডাকছো তুমি আমাকে? দেখছিলে পড়তে শীতাও। ফাজলামো না করলে দিন পার হয় না।
তেতে গিয়ে লাবণী বলল। রৌদ্র লাবণীর হাত মুঠোয় নিয়ে বলল, আমি না ডাকলে তো আপনি নিজের কোমর ব্যথায় নজর না দিয়ে ওই কাঠের চেয়ারেই সারা রাত পার করে দিতেন। নিজের খেয়াল তো আর আপনি রাখবেন না। যেহেতু আমি বান্দা আছি, আমারই খেয়াল রাখতে হবে, তাই না? বলতে বলতে লাবণীকে শুইয়ে দিল রৌদ্র। গা কাঁথা দিয়ে ডেকে দিল। তুমি শুয়ে রেস্ট নাও, আমি স্ন্যাক্স নিয়ে আসছি। খালি পেটে পড়া হয় না জনাবা, বুঝলেন? রৌদ্র চলে গেল স্ন্যাক্স আনতে। লাবণী রৌদ্রের কেয়ারে শিখত। লেখিকা ঈশানুর ইনায়াত। এমন কেয়ার পাওয়া ভাগ্যেরও ভাগ্য। রৌদ্রের ফোনের রিংটোনে লাবণীর ভাবনায় ব্যাঘাত ঘটল। ফোন হাতে নিয়ে দেখল শ্বশুর মশাই। নামে সেভ করা। ফোন পিক করে বলল, হ্যালো বাবা। কি রে মা, কেমন আছিস? নিজের বুড়ো বাপকে মনে পড়ে নাকি বিয়ে করে পর করে দিয়েছিস? কখনোই না মা, বাবা কখনোই পর হতে পারে না। মরলেও না। আর আমি ফোন করলেই তো তুমি ব্যস্ত থাকো। এখন আর ব্যস্ত থাকবা না। এক কথা বলার ছিল রৌদ্রকে, কিন্তু এখন ভাবছি তোকেই বলি। বলো বাবা। আর একটা কথা, তুমি বাংলাদেশে কবে আসছো? আসছি শীঘ্রই। শোন, আমি চাচ্ছি রৌদ্র আমাদের বিজনেসে জয়েন করুক। মানে? রৌদ্র? রৌদ্র বিজনেসে? ও আমাদের পারিবারিক বিজনেসে? হঠাৎ? কথাটা গত সপ্তাহ থেকেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু বলবার মতন সাহস জোগাতে পারছি না। রৌদ্র যতই হোক আমার জামাই, এখন ওকে বললেও তো ভেবে বলতে হয়। তুই একটু বলিস ওকে এই ব্যাপারে। আমার আপন বলতে একমাত্র তোরা দুজনই সম্বল। তাই রৌদ্রকে ফেলে অন্য কারোর হাতে বিজনেসের ভার তুলে দিতেও বাদ সাজছে। তুই যদি বিজনেস সামলানোর মতো অ্যাডাল্ট হতি তাহলে এই চিন্তাটা থাকতো না হয়তো। আশা করি তুই বুঝতে পারছিস। আচ্ছা, আমি তাহলে ওকে বলবো। হুম, ফোন করে জানাস। আর শোন, তোর দাদির শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। পারলে রৌদ্রকে নিয়ে দেখা করে আসিস, আর নয়তো তুই একাই যাস। হুম। নীল আকাশে সাদা তুলোর ন্যায় মেঘখুন ভেসে বেড়াচ্ছে। সূর্যের মিষ্টি আলোয় ধরণীর সতেজতা প্রকাশ হচ্ছে। সবুজে নীলে সাদায় মিলে প্রাকৃতিক এক অপূর্ব দৃষ্টি প্রকাশ পাচ্ছে। রৌদ্র লাবণী পাশাপাশি হাঁটছে হাত ধরে। আজকে লাস্ট পরীক্ষা দিয়ে আসলো লাবণী। লাবণীর মুখে অসন্তুষ্টি প্রকাশ পাচ্ছে। অসন্তুষ্টির কারণ পরীক্ষা নয়, ইউনিভার্সিটির লুচ্চা মহিলাগণ, যারা লাবণীর স্বামীকে নিজের স্বামী মনে করেই হ্যাংলার মতন চেয়েছিল। লাবণীর মন চাচ্ছিল চোখগুলো প্লাস্টিক রাপ দিয়ে রেপিং করে দিতে, আর রৌদ্রকে বস্তায় ভরে রাখতে লুচি মহিলা গণ থেকে বাঁচানোর জন্য। কিছু প্রহরের অপেক্ষা সন্ধ্যার ফ্লাইটে ল্যান্ড করবে রুশমি, রোহান খান। বাসা জাঁকজমকপূর্ণ। দীর্ঘ প্রহরের অপেক্ষার শেষ মুহূর্তে যেন কাটছেই না। রূপালী বেগমের মুখে সেই আনন্দের ঝলক প্রতি মুহূর্তেই ঝলকে উঠছে। রুশমির রুম পরিষ্কার করিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন রূপালী বেগম। লাবণীও বিয়ের পর ভিডিও কলও ছাড়া ওদের সাথে সামনাসামনি দেখা করা হয়নি। রুশমি মেয়েটা ভীষণ চঞ্চল, সেটা লাবণীর এই গত 1 বছরে ভিডিও কলের কথাই জানা হয়ে গিয়েছে। ভাবি বলতে পাগল মেয়েটা। আর লাবণীর এখন 2টা বাবা। রোহান খান ফোন করলেই ওর সাথে কথা বলার জন্য ফোন চান। গল্প করেন, কি খেয়েছে না খেয়েছে জিজ্ঞেস করেন। ওনার ব্যবহারের নিজের পিতার স্নেহ অনুভব করে লাবণী। জীবনটা এতটা সুখের হতে পারে সেটা এই পরিবারে আল্লাহ বিয়ে না করালে হয়তো জানতেই পারত না লাবণী। লাবণী আর রূপালী বেগম বাড়ির বাইরে গার্ডেনে দাঁড়িয়ে আছে ওদের অপেক্ষায়।
পা ব্যথা করাই একজন গার্ডকে বলিয়ে একটা চেয়ার আনতে বলছিল লাবণী, তখনই একটা বিড়াল ওর পায়ের সাথে চেপে বসে জ্বরসর হয়ে। দেখেই বোঝা যাচ্ছে একদম 3-4 দিনের বিড়াল ছানা। দেখে খুব মায়া হলো লাবণীর। কোলে তুলে নিল। সাদার মধ্যে খয়েরি ছোপ ছোপ বিড়ালটা। রূপালী বেগম বাম ভ্রু কুঁচকে শুধালেন, বিড়াল এলো কোথা থেকে? লাবণী স্নিগ্ধ হেসে বিড়ালের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, জানি না। এসেই পায়ের কাছে জ্বরসর হয়ে বসে পড়ল। একদম বাচ্চা পুচকে বিড়াল ছানা। কি কিউট। রোদ্রের গাড়ি এসে পড়েছে। রুশ্মি গাড়ি থেকে নেমেই ওর মাকে ঝাপটে জড়িয়ে ধরল। চোখ হালকা পানি। এটা সুখের। রূপালী বেগম মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে দিচ্ছেন। তারপর রুশ্মি গিয়ে লাবণীকেও জড়িয়ে ধরল। কেমন আছো ভাবি? কেমন ছিলাম সেটা কথা নয়, এখন তুমি এসে পড়েছ, এখন ভালোই থাকবো। ভালো ভাবি। উম্মা। রুশমির বাচ্চামো স্বভাবগুলো সবার খুব প্রিয়। রোহান শেখ গাড়িতে নেমে রূপালী বেগমের সামনে। রূপালী বেগম শুধু তৃপ্ত চোখে তাকিয়ে থাকলেন। সকলের সামনে কিছু না বললেও একা অনেক কথা বলার আছে দুজনের। আজকে লাবণী আর রৌদ্রের রিসেপশন। অনেক মানুষজন এসেছে। লাবণীর বাবাও এসেছে। ফুপু রুহাও এসেছে। গত মাসে লাবণী আর রৌদ্র একসাথে দেখা করে এসেছিল। তার 1 সপ্তাহের মাথায় উনি মারা যান। লাবণীর মন খারাপ ছিল অনেক, তবুও শান্তি পেয়েছিল যে দেখাটা অন্তত করে আসতে পেরেছে মানুষটার সাথে। রুহার বিয়ে হয়ে গিয়েছে 5 মাস আগে। লাবণীর শাশুড়ি লাবণী রৌদ্র গিয়েছিল। রুহা এখন নিজের কাজের জন্য লাবণীর কাছে লজ্জিত, আগে যেই ব্যবহার করেছে সেই জন্য ফোন করে ক্ষমা চেয়েছে। এখন দেখা হওয়ার পরও ক্ষমা চেয়েছে। রূপালী বেগমের বোন আর মিশুও এসেছে। আপা রিসেপশন না আর 1 মাস পরে হওয়ার কথা ছিল। আসলে রিসেপশনটা হঠাৎ করে করার কারণ একটা সুখবর আসতে চলেছে আমাদের জীবনে, সেই জন্যই রিসেপশনটা করা। বুঝলি? মানে? ও লাবণী কোথায়? মেয়েটার সাথে ঠিকভাবে কথা বলা হয়নি আসার পর থেকে। মিশুকে এখন বলবো না বললেই লাফানো শুরু করবে। মিশু উদয় হয়ে বলল, কি বলবা না আমাকে আম্মু? ও কিছু না, সর লাবণীর সাথে দেখা করে আসি। লাবণী 2 মাসের প্রেগন্যান্ট। বাসায় সুখবরের ছড়াছড়ি, রৌদ্র এই ভিড়ের মধ্যে লাবণীর হাত চেপে ধরে রেখেছে। লাবণী বারবার ছাড়তে বলার পরও ছাড়ছেই না। ছাড়ো তো। জীবনে ছাড়বো না। এই সময়ে প্রেম করতে মন চাইছে তোমার? আজব। আজবের কি আছে হু? আমার এই কৃষ্ণ মেঘের প্রেম সারা জীবন চলবে। হইছে, ভেঙচি কাটল লাবণী। সমাপ্ত। চলতে থাকুক এই কৃষ্ণ মেঘের প্রেম। বেঁচে থাকুক কল্পনায় ও বাস্তবে এমন সব কৃষ্ণ মেঘের প্রেম। কৃষ্ণ মেঘের প্রেম, বিশেষ অংশবিশেষ। 9 মাসের প্রেগন্যান্ট লাবণী রাগ করে একটা পার্সার গায়ে থাকা জামা পরেই রওনা দেয় ওর ফুপ্পুর বাসায়। গাড়িতে বসা অবস্থায় ওর রাগে ফুঁসছে। হাতের ফোনটার কর্কশ রিংটোনের শব্দ পেয়ে ফোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই রাগ আরও বেড়ে গেল। যেন রাগ আগুন আর ফোন কলটা হচ্ছে ঘি। আগুনে ঘি ঢাললে যা হয় এই ক্ষেত্রেও তাই হলো। ফোনটা না ধরে পার্সে ঢুকিয়ে রেখে দেয়। আরে 2-3 বার কল করেও কোনো রেসপন্স না পাওয়ায় রৌদ্র ও মেজাজ তিরিক্ষি হয়ে যায়। রাগের বসে নিজের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে নিজের মাথার চুল টেনে ধরে। চিন্তায় রাগে মাথা ব্যথা হচ্ছে। অসহ্য যন্ত্রণা। অসহায় বোধ। আর রাগ সবকিছু মিলে জগা খিচুড়ি যেন। বাইরে তেজস্বী রোদের ভেজে ত্যক্ত নগরীর মানব জীবন। গাড়ির জানালা প্রথমে খুলে রাখলেও পরবর্তীতে রোদের তাপে মুখ লাল হয়ে গেলে লাবণী গাড়ির কাঁচ উঠিয়ে দেয়।
এসি ফুল স্পিডে ছাড়া থাকার পরও গাড়ির ভেতর লাবণী ঘামতে শুরু করে। এই এসির কৃত্রিম শীতল হাওয়া যেন ওর ভেতরে থাকা প্রাণটার পছন্দ হয়নি। তাই স্বরূপ সেটার বহিঃপ্রকাশ হয় বমির মাধ্যমে। গা গুলিয়ে বমি পাওয়ায় ড্রাইভারকে গাড়ি থামাতে বলে লাবণী গাড়ি থেকে নেমে একটু দূরে ড্রেনের সামনে মুখ নিয়ে গোড়গোড় করে বমি করে দেয় লাবণী। শরীরটা হঠাৎ ভীষণ খারাপ লাগতে শুরু করে। সে কোনো মতে গাড়ির ভেতরে ব্যাক সিটে বসে মাথা এলিয়ে দিয়ে ড্রাইভারকে বলে দ্রুত রওনা হতে। এদিকে দিন রাত সব উল্টে পাল্টে ফেলছে। রৌদ্র। রূপালী বেগম রৌদ্রকে ছাড়লেন এমন সময় লাবণীর সাথে এরকম ঝগড়া করার জন্য। মাকে বললে মা বলে ড্রাইভারকে ফোন লাগাতে এখন তারা কোথায়। ফোন করা অবস্থায় ড্রাইভার ড্রাইভ করছিল। ফোনের ভাইব্রেশনে কার রাস্তার একপাশে ভিড়িয়ে ফোন পিক করে। কোথায় তোমরা? স্যার ম্যাডামের ফুপি মনির বাসার সামনে। প্রায়। আচ্ছা আমি ফোন করেছি বলবা না? ওকে। মা ওর ফুপির বাসায় গিয়েছে। এই অবস্থায় এমন জার্নি কি করে করলো? আমিও যাচ্ছি ওখানে। ওকে নিয়েই একবারে ফিরব। আচ্ছা যা, কিন্তু খবরদার ওর সাথে রাগারাগি করবি না। যা তোরা করবি তাই তোদের বাচ্চা শিখবে। এসবের প্রভাব ওর ওপর পড়বে। আচ্ছা যা, এখন বিকাল হতে চলল। এখন যেতে দেরি করলে পৌঁছতেও দেরি হবে। লাবণী ওর লিফট দিয়ে ওঠার সময় হাঁসফাঁস করছিল। বমি বহু কষ্টে আটকে রেখেছে। বাসায় গিয়ে অনবরত কলিং বেলটা বাজাতে লাবণী। তাড়াহুড়ো করে এসে গেট খুলল কাজের মেয়েটা। লাবণী কথা না বলেই ওর আর রুহার যে রুমে থাকতো ওইখানে ওয়াশরুমে গিয়ে বমি করে দেয়। কাজের মেয়েটাও লাবণী পিছু পিছু ছুটে এসেছিল। লাবণীকে এমন বমি করতে দেখতে আঁতকে উঠে। মেয়েটা লাবণীকে চিনে। ও থাকা অবস্থায় লাবণী এই বাসায় থাকত। মাঝখানে 1 বছর গ্রামে গিয়েছিল বাড়িতে ওর মা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভুগে মারা যায়, তারপর নিজেকে সামলে শক্ত করে 1 বছর পর ফিরে এখানে। লাবণী থাকতে ও এই বাসায় কাজ করত। আপু আপনার কি হয়েছে? সোজা দৌড়ে ভেতরে ঢুকে যাওয়ায় লাবণীর পেটের দিকে নজর পড়েনি মেয়েটার। লাবণী বেসিনে এক হাতের ভর দিয়ে ঘুরে দাঁড়ালে দেখতে পায় উঁচু পেট। মুখে বিস্ময়ের হাসি বিদ্যমান হয়। আপু তোমার বাবু হইব? লাবণী মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। মেয়েটা লাবণীর হাত ধরে ওকে রুমে এনে বসতে সাহায্য করে। লাবণী ফুটবল হওয়ায় বিছানায় শুয়ে পড়ে। মেয়েটা লাবণীর জন্য শরবত বানাতে যায়। লাবণীর মোবাইল গাড়িতেই পড়ে থাকল। রাস্তায়ও বহুবার ফোন লাগায় রৌদ্র, কিন্তু ফলাফল শূন্য। লাবণীর ফুপু রুহার শ্বশুর বাড়ি গিয়েছে। রুহা খুবই জরুরি সংবাদ দেবে বলে মাকে হুট করেই যেতে বলে। উনিও তাই তাড়াহুড়ো করে চলে যান। লাবণীর ফোন আসলে লাবণী জানায় ও আসবে, বাসায় কবে আসবে তা নিয়ে কথা বলা হয়নি। উনি শুধু বলে দেন যখন মন চাইবে চলে আসবি। তোর সাথে আগে অনেক অন্যায় করেছে মা। আমাকে তুই ছেড়ে চলে যাওয়ার পর ধীরে ধীরে বুঝতে পারি নিজের ভুলের। রুহাও চলে যায় যখন তখন আমি তোকে আরো বেশি মিস করা শুরু করি রে। তোকে মায়ের মতো ভালোবাসা উচিত ছিল, সেখানে তোকে কত কষ্ট দিয়েছি আমি। এখন অন্তত তোকে ভাতিজির মতনই ভালোবাসবো, খ্যাটি করব। ড্রাইভার চা নাস্তা খেতে গাড়ি বিল্ডিংয়ের গ্যারেজে গাড়ি রেখে রাস্তার মোড়ে একটা চায়ের টং নিয়ে গিয়েছে। ফিরে আসলে দেখে পেছনে লাবণীর ফোন পড়ে আছে। তাই দারোয়ানকে জিজ্ঞেস করে লাবণী কত তলায় গিয়েছি। লাবণী যাওয়ার সময় বলে যায়নি, হুলস্থুল করে চলে গিয়েছিল। ওপরে গিয়ে কলিং বেল বাজায় ড্রাইভার, এমন সময় আবারও ফোন বেজে ওঠে। নাম্বার সেভ করা রৌদ্র নামে।
ড্রাইভার একবার ভাবল স্যারের ফোন ধরব, পরে ভাবল না থাক, ম্যাডামকে ফোন করেছে, ম্যাডামকে ফোন দিলে ম্যাডামই কথা বলবেন, আমাকে ফোন করলে তখন না হয় আমি ধরব। ফোনটা কাজের মেয়ের হাতে দিতে না চাইলে মেয়েটা বলে, লাবণী অনেক ফুটবল হওয়ায় একটু বিছানায় গায়েলি দিয়ে রেস্ট নিচ্ছে, সম্ভবত ঘুমোচ্ছেও, তাই এখন তাকে জাগাতে বা বিরক্ত করতে দেবে না নাইসা, কাজের মেয়ে। ড্রাইভারও বলে, না, ফোন আমি ম্যাডামের হাতেই দিমু। লেগে যায় যুদ্ধ। অপরদিকে বুলেট ট্রেনের গতিতে গাড়ি চালিয়ে আসছে রৌদ্র। আর 10-15 মিনিটের রাস্তা। তবে সামনে জ্যাম লাগায় ফেসে যায় রায়দ্র, এমন জায়গায় আটকে পড়েছে যে চাইলেও পিছিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে পারবে না। না জীবনের এই পরিস্থিতিতে, না এই জ্যামে। 1 ঘন্টা পর এসে পৌঁছল রৌদ্র। কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে গেট খুলে নাইসা। রৌদ্রকে না চিনতে পেরে জিজ্ঞেস করল, কে আপনি? রৌদ্র বলল, লাবণীর জামাই। এখনও তাড়াহুড়োয় যে কথাটা বলেছে সেটা হয়তো ওরও মাথায় নেই। এমন উত্তর শুনে নাইসা হতভম্ব হয়ে গেটের হাতল ধরে দাঁড়িয়ে থাকে। সেসবে পাত্তা না দিয়ে ভেতরে চলে যায় রৌদ্র। রুহার রুমে। সে জানে এখানেই লাবণী থাকবে, এটা লাবণী সবসময় করে। রুমে গিয়ে দেখে বারান্দার দরজা খোলা, ওয়াশরুমের দরজা খোলা, লাবণী গড়গড় করে বমি করছে আর পেট চেপে আর আরেক হাতে থুতনি চেপে ধরে আছে। রৌদ্র গিয়ে লাবণীর কাঁধে চকিতে হাত রাখে। লাবণী চমকিত হয়ে আয়নায় তাকাতেই রৌদ্রকে দেখতে পেয়ে ঘুরে দাঁড়ায়। রৌদ্রের মুখে ক্লান্তি, চিন্তার ছাপ দেখে বুঝতে বাকি নেই যে কেমন ঝড় বয়ে গিয়েছে ওর ওপর দিয়ে। মনের মধ্যে অনুতপ্ত বোধ করে লাবণী। এতক্ষণ শুয়ে থেকে নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করছিল। ও তো এরকম ছিল না। প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই এমন সামান্য ব্যাপারে খালি রাগ দেখায় ও। আর রৌদ্র মুখ বুঝে সবই মানে। তবে গতকাল রাত্রে বেবি আসলে কাকে বেশি ভালোবাসবে থেকে শুরু করে জল কোন জায়গায় গড়িয়ে ঝগড়া সপ্তম আকাশে পৌঁছে যায়। সকালে একটু কথা বলতেই তেতে ওঠে লাবণী। সব ঝাল দুজনে ঝগড়ার মাধ্যমে বের করে। রৌদ্রেরও অফিসে ভীষণ কাজের চাপ ছিল। প্রায় 9 মাস হতে চলল লাবণীর প্রেগন্যান্সির। 1 মাস বা 1.5 মাস আগেই লাবণীর বাবার বিজনেসে জয়েন করে রৌদ্র সিইও হিসেবে। 1 মাসের মাথায় চাপ বেড়ে যায়, যেহেতু নতুন নতুন এত বড় দায়িত্ব পালন করতে হলো, তাই ভীষণ চিন্তিত ছিল রৌদ্র যে সামলাতে পারবে কিনা। এত বড় একটা দায়িত্ব দিয়েছে ওকে লাবণীর বাবা, ওকে নিজের ছেলে মনে করে, কোনো উল্টাপাল্টা কিছু হলে ওর সম্মান কোথায় থাকবে, তাই নিজের মনোযোগ একদম অফিসের দিকে নিবন্ধন করে রৌদ্র। তবে ফ্যামিলি আর লাবণীকে ভুলে গিয়ে নয়, ওদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেই। তবে লাবণীর প্রেগন্যান্ট হওয়ার পর থেকে ওর রৌদ্রের সাথে টাইম স্পেন্ডিংয়ের সময়ের চাহিদা একটু একটু করে বৃদ্ধি পেতে লাগল। তবে কাজটা এক চুল পরিমাণও কমল না। দুদিকে চাপ সামলানো প্লাস লাবণীর মুড সুইং, নিজের আসন্ন সময়ে একজন দায়িত্ববান বাবা হিসেবে প্রস্তুত করতে ভীষণ নাকানি চুবানি খেতে হলে রৌদ্রকে। ওকে কক্সবাজার যেতে হবে বলা হলে ও যাবে না ঠিক করে, তবে যাওয়ার কথাটা লাবণীকে বলতেই লাবণী বলে ওঠে, যাও যাও, বউ বাচ্চাকে ফেলে স্নেহার সাথে কক্সবাজার যাও, আমাকে রেখে যাও। অথচ স্নেহা মেয়েটার ওর সাথে যাবার কথা ছিলই না। আর না রৌদ্র আমনে লাবণীকে এই অবস্থায় রেখে যাবে না ঠিক করেছিল। এই নিয়ে তর্কাতর্কি হয় এবং লাবণী অতিমাত্রায় রেগে ফোন নিয়ে রওনা হয়ে যায়। রৌদ্র পানি দিয়ে লাবণীর মুখ মুছে দিয়ে নিজের পকেট থেকে রুমাল বের করে তা দিয়ে ওর মুখ মুছে দিয়ে এক হাতে জড়িয়ে ওকে রুমে এনে বিছানায় বসায়। রৌদ্র এখন পর্যন্ত কোনো কথা বলেনি। লাবণীরও বলার সাহস হচ্ছে না। পিনপতন নীরবতা। রৌদ্র শার্টের প্রথম 2টা বোতামও খুলে দিয়ে আলগা করে দেয় শার্ট। গায়ের শার্টটা ঘেমে ভিজে গিয়েছে। ফ্যান ফুল স্পিডে চলছে, তাও ভ্যাপসা গরমে দরদর করে ঘামছে রৌদ্র। লাবণী মিনমিনে গলায় রৌদ্রকে কিছু বলবে, তখন নাইসা হন্তদন্ত হয়ে রুমে আসে। এতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল।
আপু আপনি ঠিক আছেন? ইনি বললেন ইনি দুলাভাই? সত্য? লাবণী মাথা দুলিয়ে হ্যাঁ বলে। নাইসা দৌড় দিয়ে রান্নাঘরে যায় শরবত বানাতে। তার লাবণী আপুর বর এসেছে বলে কথা। নাইসার কথা ভ্রু কুঁচকে ফেলে লাবণী। নাইসা ওকে চেনে না? এর আগেও তো আসছে বাসায়। বাসায় ল্যান্ডলাইনে টেলিফোন বেজে উঠলে নাইসা ফোন ধরে শরবতের গালে চিনে নাড়া দেওয়া বাকি রেখেই। ফুপু ফোন করেছে। নাইসা ফুপুও ডাকে লাবণীর ফুপিকে। তিনি জিজ্ঞেস করলেন সব ঠিক আছে নাকি। নাইসা ফটফট করে বলে দেয় লাবণী আসছে। তার একটু পরে নাকি লাবণীর বড় এসেছে। লাবণী আপা অসুস্থ হয়ে পড়েছে। নাইসার কাছে লাবণীর দুর্বলতা অসুস্থতা লেগেছে বই কি। তিনি কথা শুনে নাইসাকে বলেন ভালো করে লাবণী আর তার বরের খাতির যত্ন করতে, একটুও যেন ত্রুটি না থাকে। আফসোসও করলেন এই মুহূর্তে উপস্থিত না থাকার জন্য। আজ বোধহয় ফেরা সম্ভব হবে না। রুহা আর ওর শ্বশুর বাড়ির লোকেরা আটকে রেখেছে। বলেছে আজ কিছুতেই ফিরতে দিবেন না ওনাকে। এতদিন পর আসেন, একদিন না থাকলে হয়। তবে রুহাকে বলে দেখার চেষ্টা করবেন যদি আসতে পারে। ল্যান্ডলাইনে নাইসার সাথে কথাবার্তা বলে উনি লাবণীর ফোনে ফোন করলেন। লাবণীর ফোন বিছানায় বালিশের পাশে ছিল। ফোন হাতে নিয়ে ফুপির ফোন দেখে লাবণী সালাম দিয়ে বলে ফুপু আমি বাসায় আসছি। ফুপু জানান তিনি এই ব্যাপারে জানেন, আর অনুরোধ করেন আজকের দিনটা যাতে ওরা থেকে যায়। উনি আসবার আপ্রাণ চেষ্টা করবেন, তবে যদি রুহার শ্বশুর বাড়ির লোকেরা অনেক বেশি জোর করে তাহলে আসা সম্ভব হবে না। অনেক দিন পর এসেছেন। লাবণী আপত্তি জানালো না। তার মা থাকলেও তো সে তাকে নিজের সাথে থাকার জন্য জোর করত। রুহার মনও খারাপ করাতে চায় না। কিন্তু সমস্যা হলো মনে হয় না রৌদ্র আজকে থাকার জন্য মানবে। আর থাকার কথা বলতে ওর ভয় করছে, রৌদ্র ভীষণ রেগে আছে এই মুহূর্তে, তাই বলেই মনে হচ্ছে তার। সে ফুপুকে হাহু বলে ফোন রাখে। দীর্ঘশ্বাস ফেলে রৌদ্র। রৌদ্র চোখ তুলে তাকায়, মুখে ভাবমূর্তিতে মুড বোঝার উপায় নেই। যদিও খানিকটা অনুমান সে করেই ফেলেছে। শোনো আজকে এখানে থাকবো। হুম। তো ভ্রু নাচিয়ে বলে রৌদ্র। গম্ভীর মুখশ্রী, থমথমে পরিবেশ। নায়সা ট্রেতে করে শরবত নিয়ে রুমে ঢোকে। 2 গ্লাস শরবত, সাথে আপেল, আঙুর, দেশি কমলা। উইগুলো নিয়ে রাখা বিছানার পাশে থাকে। ছোট কাঠের টেবিলে। নাইসার দিকে ছোট ছোট চোখ করে তাকায় লাবণী। কণ্ঠে গভীরতা এনে বলে তুই এখন যা, দুপুরের লাঞ্চ রেডি কর। আমি না ডাকলে আসিস না। আপাতত। আচ্ছা আপু, বলে নাইসা চলে গেল। রৌদ্র কাঠের চেয়ারটাতে হেলান দিয়ে এক পায়ের ওপর আরেক পা রেখে চোখ বন্ধ করে বসে থাকে। লাবণী তপ্তশ্বাস ফেলে কানে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে সরি বেবি, তোর বাবার এত বড় লস হয়ে যাচ্ছে, তাও আমি সেই লস থেকে তাকে বাঁচাতে পারলাম না। তোর বাবা হয়তো মাফ করবে না আমাকে, তবে তুই করে দিস প্লিজ। রৌদ্র চকিতে তাকায় দেখে ঠোঁট উল্টে নিজের পেটের ওপর হাত বুলিয়ে তাকিয়ে আছে লাবণী। রৌদ্র এমন বাচ্চামো দেখে রাগ করে থাকতে পারল না আর। এমনতেও এমন ফুটবল জীর্ণশীর্ণ লাবণীকে দেখে রাগ ওর পক্ষে সেভাবে আর ধরে রাখা সম্ভব হয়নি। তা কি লস হচ্ছে বাবুর বাবার? সে তার বেবির করার কিকগুলো অনুভব করতে পারছে না বলে নিজের পরনের গোল ঝোলা ফ্রকটা পেট থেকে উঠিয়ে দিতেই বেবির পা পেটের পাতলা চামড়ায় দৃশ্যমান হলো। এর আগেও কিক করেছে বেবি।
তবে সেইবারও মিস করে ফেলেছে রৌদ্র কোনো না কোনোভাবে। এবার স্বচোখে দেখে অভিভূত হয়ে যায় রৌদ্র, শিরায় উপশিরায় এক অজানা আনন্দের শিহরণ বয়ে যায়। একজন বাবার একসময়ের অনুভূতি সে ছাড়া অন্য কাউকে অনুভব করার ক্ষমতা সৃষ্টিকর্তা অন্য কাউকে দেয়নি। রৌদ্র মাটিতে হাঁটু গেড়ে বসে লাবণীর পেটে কান লাগায়। লাবণীর কোমর জড়িয়ে ধরে। লাবণী বুঝতে পারে রাগ আর নেই রৌদ্রের। হেসে নিজেও রৌদ্রকে জড়িয়ে ধরে। হসপিটালে অপারেশন থিয়েটারে লাবণীকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে ডেলিভারি ডেট। গতকাল থেকেই অবস্থা খারাপ ছিল, তাও লাবণী অপারেশন করতে রাজি হয়নি। আজকে তো ব্যথায় মুখ নীল হয়ে গিয়েছিল। রৌদ্র বাইরে দাঁড়িয়ে টেনশনে পায়চারি করছে। শান্তই হতে পারছে না নিজেকে। রৌদ্রের মা ও বিভিন্ন দোয়া দরুদ পড়ে বাইরে থেকে লাবণী আর বাচ্চাকে ফু দিচ্ছেন। হাতে একটা বড় ব্যাগ, এতে ছোট বাচ্চাদের সুতি পাতলা কাপড়। লাবণীর জন্য ধোলা কতগুলো সুতির ড্রেস রাখা, সাথে প্রয়োজনীয় সব সামগ্রী রাখা আছে তাতে। লাবণীর ফুপু রুহা, ফুফাতো বোন, রুহার বর নাইসাও এসেছে। যদিও নাইসাকে বাসায় রেখে আসার কথা ছিল, তবে নাইসা বলল সে তার লাবণী আপুর বাবুরে দেখবে। লাবণীর ফুপু আর মানা করেননি, আগের সেই বিষাক্ত মন আর বিষাক্ত নেই তার। নিজের সকল ভুলের জন্য আল্লাহর কাছে হাজারোবার ক্ষমা চায় সে। হুট করে দুজন বাবুর কান্নার আওয়াজ এলো। রৌদ্রের গায়ে হিম ধরে গেল। কিছুক্ষণ পাথর হয়ে থাকল। বুঝল সে এখন হবু বাবা থেকে শুধু বাবা হয়ে গিয়েছে। দুজন নার্স কোলে করে টাওয়ালে পেঁচানো দুইটি ফুটফুটে নিষ্পাপ শিশু আনল। একটা মেয়ে ও আরেকটা ছেলে। মেয়েটা ঠোঁটে আঙ্গুল দিয়ে চুষছে চুপচাপ, আর ছেলেটা ড্যাব ড্যাব করে তাকিয়ে কান্না করেই চলেছে। রৌদ্র খুব সাবধানে মেয়েকে কোলে নিল। মেয়েটার মুখে চোখে রহমত আর মায়ের বর্ষণ। মেয়েটার নাম মায়া রাখবে বলে ঠিক করে নিল। ছেলে আরো কান্না বাড়িয়ে দিল। বুঝি অভিমান হয়েছে তাকে কোলে না নিয়ে শুধু বোনকে কোলে নেওয়ায়। লাবণীকে দেখতে মেয়েকে মায়ের কোলে দিয়ে ছুটে যায় রৌদ্র। লাবণীর মুখে অক্সিজেন মাস্ক লাগানো, চোখে মুখে দুর্বলতা, ক্লান্তি। ডক্টরকে জিজ্ঞেস করে রৌদ্র যে লাবণী ঠিক আছে তো। ডক্টর জানায় ঠিকই আছেন, তবে টুইন বেবি হওয়া একটু বেশি উইক এখন বাবুদের মা। লাবণীর শাশুড়ি মা নাতনিকে আর লাবণীর ফুপু নাতিনকে নিয়ে ভেতরে ঢুকলেন। বিধ্বস্ত দেখাচ্ছিল লাবণীকে। রৌদ্র লাবণীর হাত মুঠোয় নিয়ে মাথা নিচু করে রেখেছিল। তবে কেন সেটা সে জানে না, নিজ থেকেই এরকম করল, যেন এটাই তার দায়িত্ব। লাবণীর ফুপুর কোলে গিয়ে ছেলে বাবুটা কান্না বন্ধ করে দেয় আর ড্যাব ড্যাব করে কেমন ভ্রু কুঁচকে তাকায় সিলিংয়ের দিকে। বাচ্চার কীর্তি কাণ্ড দেখে রুহা হাসছিল। রুহার হাসি আর নিজের হাতে কারো স্পর্শ অনুভব করে লাবণীর পাতলা ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে তাকায়। সর্বপ্রথম রৌদ্র থেকে হাত ছাড়িয়ে নিয়ে অক্সিজেন মাস্ক খুলে ফেলে অতি ব্যস্ততায়। আমার বাচ্চারা কোথায়, কেমন আছে? অস্থিরতার সাথে প্রশ্ন করে লাবণী। রূপালী বেগম মুচকি হেসে মেয়ে আর ওর ফুপু ও ছেলেকে দুজনে লাবণীর দুপাশে শুইয়ে দেয়। লাবণী চোখে অতুল্য তৃষ্ণা নিয়ে তাকিয়ে থাকে। দুজনকে বুকের সাথে মিশিয়ে ফেলে। মনের ভেতর তৃপ্ত শান্তি, সুখের অবাধ বন্যা বয়ে যায়। রৌদ্র এবার লাবণী সহ নিজের বাচ্চাদেরকে জড়িয়ে ধরে। মেয়েটা তাদের মায়া, ছেলেটা তার সূর্য। সমাপ্তি।